গভীর রাত, চারপাশে কেবল নিস্তব্ধতা। একটা ছোট গ্রাম, কাঁচা রাস্তার ধারেই খড়ের ঘর। ভেতরে একজন অসহায় মা প্রসব যন্ত্রণায় কাঁপছে। কয়েক ঘন্টা লড়াইয়ের পর জন্ম নিল একটি মেয়ে। ঘরের ভেতর কান্নার শব্দে ভরে গেল পরিবেশ, কিন্তু বাহিরে থাকা লোকজনদের মুখে আনন্দ নেই, কারণ মেয়ের জন্ম হয়েছে। হুমাশার জন্ম সেই আনন্দহীন পরিবেশেই। বাবা অবশ্য মুখ ফিরিয়ে নিলেন। দাদি দীর্ঘ শ্বাস ফেলে বললেন, মেয়ে। এবারের বোঝা আবার বেড়ে গেল। মায়ের চোখে পানি, তবুও বুকের সঙ্গে শক্ত করে জড়িয়ে ধরলেন আমাকে। তিনি জানতেন হয়তো পুরো পৃথিবী অবহেলা করলেও তিনি আমাকে কখনোই অবহেলা করবেন না। সেই দিন আমার প্রথম কান্না মাকে জানিয়ে দিল, আমি দুর্বল নই, আমি লড়াই করার জন্য এসেছি। হুমাশা বড় হতে শুরু করলো ধীরে ধীরে। বয়স তখন মাত্র 5। বাড়ির উঠোনে যখন খেলতো, পাশের বাড়ির ছেলেমেয়েরা এসে তাকে ডাকতো না, কারণ দারিদ্র্যের দাগ লেগে আছে তার জামা কাপড়ে। একদিন সে কাঁদতে কাঁদতে মাকে বলল, মা, আমাকে ওরা খেলার দলে নেয় না কেন? এই কথা শুনে মা শুধু হাত বুলিয়ে দিলেন। বলতে পারলেন না, এই সমাজে গরিবের মেয়ে, আবার মেয়ে হওয়ার কারণে দ্বিগুণ অবহেলার শিকার হতে হয়। বাবা, তিনি কখনোই আমাকে আপন করে নিলেন না। সব সময় ছেলে সন্তানের জন্য আফসোস করতেন। জন্ম দিছে একটা মাইয়া, মাইয়া দিয়া কি সংসারে হাল ধরা যায়? এই কথাটা হুমাশা বারবার শুনতো। তখন আমার ছোট মনে একটু হলেও বুঝতে শিখেছি, ভালোবাসার অভাবই জীবনের সবচেয়ে বড় আঘাত। রাতে আকাশের দিকে তাকিয়ে আমি শুধু চুপচাপ বলতাম, হে আল্লাহ, আমি কি শুধু বোঝা? হুমাশার বয়স তখন 7। মা অনেক কষ্ট করে তাকে পাশের প্রাইমারি স্কুলে ভর্তি করালেন। পুরোনো একটা ছেঁড়া ব্যাগ, হাতে কয়েকটা খাতা কলম, চোখে ভরা স্বপ্ন, আমি বড় হয়ে ডাক্তার হব, মাকে কষ্ট করতে দেব না। প্রথম দিন স্কুলে গিয়ে হুমাশা খুব বেশি খুশি ছিল, কিন্তু দুপুরের বিরতিতেই সহপাঠীরা তার দিকে তাকিয়ে হেসে উঠল। এক মেয়ে বলল, এই ওর জামাটা দেখ, যেন কচুরি পানার রং। আরেকজন বলল, ওরে, এ তো ভিকিরির মেয়ে, এর সাথে কে বসবে? শিক্ষকও বিষয়টা বুঝতে পারলেন, কিন্তু কিছু বললেন না, বরং হুমাশাকে আলাদা বেঞ্চে বসিয়ে দিলেন। সেই দিন বিকেলে বাড়ি ফিরে এসে হুমাশা মাকে বলল, আমাকে কেন ওরা আলাদা করে রাখলো? আমি কি অন্যদের মতো মানুষ না? মায়ের চোখের পানি লুকিয়ে শুধু বললেন, না মা, তুই অন্যদের মতো না, তুই তাদের থেকেও ভালো, শুধু তুই এখনো সেটা বুঝিস না। হুমাশার বয়স এখন 10। সে পড়াশোনায় সবচেয়ে ভালো, ক্লাসে সবসময় প্রথম হয়। শিক্ষক মুগ্ধ হয়ে বললেন, এই মেয়ে একদিন বড় কিছু করবে। কিন্তু বাড়িতে ছবিটা একেবারেই আলাদা। বাবা প্রতিদিনই মুখ বাঁকিয়ে বলেন, মেয়ে মানুষকে এত পড়াশোনা করে কি হবে, কালকে তো বিয়ে হয়ে যাবে। মা কষ্টে চোখ নামিয়ে নেন, কিন্তু কিছু বলতে পারেন না। তিনি জানেন স্বপ্ন দেখার অধিকার হুমাশার জন্য কত কঠিন। একদিন পরীক্ষায় প্রথম হয়ে স্কুল থেকে পুরস্কার পেল হুমাশা। খুশিতে দৌড়ে এসে বাবাকে দেখালো। ছোট করে হুমাশার পরিবারের বর্ণনাটা একটু দিচ্ছি। হুমাশার বাবা সালমান আলী, পেশা দিনমজুর, কখনো ক্ষেত কামারে কাজ করেন, কখনো শহরে গিয়ে রিক্সা চালান। রিক্সা, ছোটবেলা থেকে রিক্সাকে রিক্সা বলতে বলতে অভ্যাস হয়ে গেছে। তো যাই হোক, তার স্বভাব খুবই রাগী এবং কুসংস্কারচ্ছন্ন। ছেলের আশা করেছিলেন, কিন্তু মেয়ে হবার কারণে হুমাশাকে ভালো চোখে দেখেন না। হুমাশার মা সাবিয়া খাতুন কোমল মনের, নিঃশব্দে সংসারের সব কষ্ট বইছেন। হুমাশার একমাত্র ভরসা। স্বামীর রাগ অবহেলার মাঝেও মেয়েকে বুক ভরা ভালোবাসা দেন। দাদি রুকাইয়া বিবি, বয়স হয়েছে, শরীর দুর্বল, ছোটবেলায় অনেক দুঃখ দেখেছেন, তাই সবকিছু নিয়েই হতাশ। মেয়েদের ভাগ্য ভালো হয় না, এই বিশ্বাস নিয়ে হুমাশাকে প্রায় কটু কথা বলেন। ফিরে যাচ্ছে হুমাশার জীবন গল্পে। একদিন পরীক্ষায় প্রথম হয়ে স্কুল থেকে পুরস্কার পেল হুমাশা। খুশিতে দৌড়ে এসে বাবাকে দেখালো, কিন্তু বাবা তাকিয়েও দেখলেন না। বললেন, এসব কাগজ দিয়ে কি পেট ভরে নাকি? রান্নাঘরে গিয়ে মাকে সাহায্য করো। শিশু মানে সেই মুহূর্তে যেন আঘাতের ছুরি বসে গেল। হুমাশার বুকের ভেতর ছোট্ট স্বপ্নগুলো কাঁপতে কাঁপতে বলল, আমাদের কি জন্মই হয় কষ্ট পাওয়ার জন্য? তবুও হুমাশা হাল ছাড়লো না। প্রতিদিন রাতের আধারে মা ঘুমিয়ে পড়ার পর কেরোসিনের আলোয় বই খুলে বসে। সে জানে অন্ধকারের ভেতর দিয়ে আলো খুঁজে পেতে হয়। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। হুমাশা বই বুকে জড়িয়ে একা একা স্কুল থেকে ফিরছে। কাঁচা রাস্তা, দুই পাশে ঝোপঝাড়, মাঝখানে একটা পুরনো বট গাছ দাঁড়িয়ে আছে। বাড়ি ফেরার পথে ওর বুকটা হঠাৎ কেঁপে উঠল। মনে হলো কেউ যেন ওকে দেখছে। চারপাশে কেউ নেই, তবু বাতাস কেমন ভারী হয়ে আছে। হুমাশা ভয় পেলেও হাঁটা থামালো না। ঠিক তখনই হালকা কণ্ঠে কেউ ফিস ফিস শব্দে কানে বলল, তুমি একা না হুমাশা। আমি ভয়ে চারিদিকে তাকালাম, কেউ নেই, কিন্তু গাছের ছায়ার ভেতর এক অদ্ভুত শীতল আলো জ্বলে উঠল। কণ্ঠটা আবার বলল, কেঁদো না হুমাশা, তোমাকে আমি কাঁদতে দেব না।
হুমাশার বুক ধক ধক করতে লাগলো, আরো দ্রুত গতিতে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে দৌড়াতে শুরু করলো। দৌড়াতে দৌড়াতে বাড়ির উঠোনে এসে বসে পড়লো। এভাবে দৌড়াতে দেখে মা বলল, কিরে হুমাশা, কি হয়েছে? এভাবে দৌড়ে এসেছিস কেন? কেউ কি তাড়া করছিল নাকি মা? হুমাশা কিছুই বলতে পারলো না, তার মুখ যেন পাথর হয়ে গেছে। রাত গভীর, হুমাশা শুয়ে আছে ঘরের খাটে। মা ঘুমিয়ে পড়েছেন, কিন্তু তার চোখে ঘুম নেই। মনে পড়ছে বটগাছের নিচে শোনা সেই কণ্ঠস্বর। হঠাৎ খাটের পাশে হালকা বাতাস বইল। চোখ খুলে দেখে কেরোসিনের বাতিটা দপদপ করে জ্বলছে, আর ঘরের কোনায় দাঁড়িয়ে আছে এক লম্বা ছায়া। হুমাশার গলা শুকিয়ে গেল। কে কে তুমি? ছায়াটা ধীরে ধীরে এগিয়ে এলো। আলোর ছায়ায় ফুটে উঠল এক তরুণের অবয়ব, চোখে গভীর অন্ধকারের ঝলক, কিন্তু তাতে অদ্ভুত এক মায়া। সে নরম কণ্ঠে বলল, ভয় পেও না হুমাশা, আমি আশিক জিন, তোমাকে রক্ষা করার জন্যই এসেছি। আশিক জিনের কথা শুনে হুমাশা প্রচন্ড ভয় পেয়ে যায়। তখন হুমাশা বলে ওঠে, জিন, আপনি কি আমার ক্ষতি করতে এসেছেন? তখন সেই জিনটি বলে, না, আমি তোমার ক্ষতি করব কেন? আমি তো তোমাকে সাহায্য করতে এসেছি। যখন তুমি একা একা কাঁদতে, তখন আমি দূর থেকে তোমাকে দেখতাম। তোমার প্রতি আমার অনেক মায়া জন্মে আছে। জিনের সাথে কথা বলতে বলতে ঠিক তখনই হুমাশার মায়ের ঘুম ভেঙে যায়, আর হুমাশার মা হুমাশাকে বলে, কিরে হুমাশা, কার সাথে কথা বলছিস? আমি তখন কিছুটা ভ্যাবাচিকা খেয়ে যাই। আমি মাকে বলি, না মা, কারোর সাথে কথা বলছি না, আমি তো পড়ছিলাম। থাক, এখন পড়তে হবে না, ঘুমা, অনেক রাত হয়ে গেছে। এরপর মাকে দেখানোর জন্য ঘুমানোর নাটক করলাম। দেখলাম মা ঘুমিয়ে গেছে। এরপর আমি আবারও সেই জিনের দিকে তাকালাম, নেই, সেখানে কেউ নেই। এরপর আমিও চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা মা ডাকছে স্কুলে যাওয়ার জন্য। তাড়াতাড়ি করে স্কুলের জন্য রওনা দিলাম। সেই দিন হয়তো আমার কপালটা খুব খারাপ ছিল। স্কুলে যাওয়ার পর কিছু দুষ্ট ছেলে মেয়ে মিলে আমার খাতা ছিঁড়ে ফেললো। সেখানে আমি বাড়ির কাজগুলো করেছিলাম। ক্লাসে যখন মাস্টার ঢুকলো, তখন একে একে সবার পড়া চেক করলো। তখন সে দেখলো আমার খাতার পৃষ্ঠা ছেঁড়া। সে প্রচন্ড রাগারাগি করলো আমার উপর, এবং আমার হাতে 5টি বেতের বাড়ি দিল। আমার চোখ দিয়ে পানি পড়ছিল। আমি তো তাকে বলেও বোঝাতে পারছিলাম না যে আমি তো বাড়ির পড়া পড়েছি, কিন্তু সে ছেলে মেয়েগুলো আমার পৃষ্ঠা ছিঁড়ে ফেলেছে। স্কুল ছুটি হওয়ার পর বাড়িতে এলাম, মনটা খুব খারাপ। বাড়ি আসার পথে আবারও সেই বটগাছের সামনে আসতেই আমার গাটা কেমন যেন ভারী হয়ে গেল। পেছন থেকে আবারও সেই শব্দ, হুমাশা। আমি সাথে সাথে বটগাছের দিকে তাকালাম। বটগাছের সামনে একটা কালো লম্বা অবয়ব দাঁড়িয়ে আছে। সে আমাকে হাতের ইশারায় তার কাছে ডাকলো। মনে মনে ভাবলাম, এই পৃথিবীতে মা ছাড়া সবাই খারাপ ব্যবহার করেছে, কিন্তু আরো একজন আমার সাথে খুব ভালো ব্যবহার করেছে। সে আর কেউ নয়, ওই জিনটি। আমি দেখলাম আমার শরীরটা না চাইতেও আপনা আপনি হেঁটে হেঁটে সেই বটগাছের সামনে যাচ্ছে। মনে হচ্ছিল আমার নিজের প্রতি নিজের কোনো কন্ট্রোল নেই। বটগাছের সামনে দাঁড়াতে সে বলল, হুমাশা, তোমাকে আজকে খুব সুন্দর লাগছে। আমি জানতাম তুমি আমার দিকে আসবে। আমি তখন কিছু বলবো, কিন্তু কিছুই বলতে পারছিলাম না। মনে হচ্ছিল মুখে কথা আটকে গেছে। তখন প্রচন্ড বাতাস হচ্ছিল। বাতাসের কারণে আমার চুলগুলো এলোমেলো হয়ে বারবার মুখে বাড়ি খাচ্ছে। তখন সেই জিনটা তার হাত দিয়ে আমার চুলগুলো কানের পেছনে সরিয়ে দিল। আমি যেন একদম তাকিয়ে রইলাম। এরপর সেই জিনটি আমাকে বলল, তুমি এই পেছনের রাস্তা দিয়ে যাও, সামনের রাস্তা দিয়ে যেও না, কারণ সামনের রাস্তা একটা বদ জিন বসে আছে। সে যদি তোমার দিকে নজর দেয়, তাহলে তোমার সাথে খুব খারাপ কিছু হতে পারে, আর আমি চাই না তোমার সাথে খারাপ কিছু হোক। আমি তখনও কোনো কিছুই বলতে পারছিলাম না, মুখে কথা আটকে গেছে। আমি সেই জিনটার কথা মতো পেছনের রাস্তা দিয়ে গেলাম। বাড়ি যেতে যেতে একটা জিনিস আমার খুব ভালো লাগলো। বাতাসে যখন আমার চুলগুলো বারবার মুখে বাড়ি খাচ্ছিল, তখন সে আমার চুলগুলো সরিয়ে দিয়েছে। কিছুটা মুচকি হেসে ফেললাম। প্রথমত সবার কাছে মাফ চেয়ে নিচ্ছি, বিকজ এই 2 দিন আমি হুমাশা গল্পটা আপলোড করতে পারিনি, কিছুটা ব্যস্ত ছিলাম। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে গল্পে চলে যাচ্ছি। চোখ খুলে তাকিয়ে দেখলাম গভীর অন্ধকার। মা তো নাক ডেকে ঘুমাচ্ছে। আমি উঠে জানালার পাশে গিয়ে বসলাম। জানালা দিয়ে আকাশের চাঁদটা যেন খুব সুন্দর লাগছে। ওই চাঁদ থেকে এক পলকও চোখ সরাতে ইচ্ছে করছে না। হঠাৎই পানির ঝপ্পার শব্দে আমার ঘোর কাটলো। মনে হলো আমাদের পুকুরে কেউ ঝাঁপ দিয়েছে, কিন্তু এত রাতে কে পুকুরে ঝাঁপ দিবে? ভয়ে আমার গায়ের লোম দাঁড়িয়ে গেল। এমনিতে আমি ভীতু। তড়িঘড়ি করে জানালাটা লাগাতে যাব, অমনি কেউ আমার হাত ধরে ফেললো। আমি জোরে একটা চিৎকার দিয়ে উঠলাম। আমার চিৎকার দেওয়ার সাথে সাথে বাড়ির সবার ঘুম ভেঙে গেল। তখন মা আমাকে বলল, কি হয়েছে মা, তুই চিৎকার করছিস কেন? আমি মাকে কিছু বলবো, কিন্তু আমার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছিল না। মনে হচ্ছিল কেউ আমার মুখ চেপে ধরে রেখেছে, যাতে আমি কিছুই বলতে না পারি। আমার না চাওয়া সত্ত্বেও মুখ দিয়ে একটা কথা বের হলো, যেটা আমি বলতে চাইনি। কিছু হয়নি মা,
মনে হচ্ছে গায়ের উপর তেলাপোকা পড়ে গেছে, তোমরা ঘুমিয়ে পড়ো। এরপর মা ঘুমিয়ে পড়লো। অন্যদিকে আমার কোনোভাবেই ঘুম আসছে না, বুকটা কেমন ধুকধুক করছে ভয়। জানালাটাও লাগাতে পারিনি, মাকে তো কিছুই বলতে পারিনি। যদি কথাটা বলতাম তাহলে হয়তো মা তখনই জানালাটা লাগিয়ে দিত। জানালার পাশে ঘুমাতে আমার ভীষণ ভয় করছে। আমার চোখ শুধু জানালার দিকে বারবার যাচ্ছে। মনের মধ্যে এক আতঙ্ক, কে ছিল সে কিনা আমার হাত ধরেছে। হঠাৎই আমি দেখলাম একটা কালো মূর্তি অবয়ব দাঁড়িয়ে আছে জানালার পাশে। আমি ভয়ে চিৎকার দিব, কিন্তু আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। কিছুক্ষণ পর জানালার একবারে সামনে চলে এলো সেই কালো অবয়বটা এবং বলল, আরে ভয় পাচ্ছ কেন, আমি জেহান। তখন আমি বললাম, জেহান? জেহান কে? আরে ভুলে গেছো আমাকে? আমি সেই বটগাছে থাকি, আমি হচ্ছি জেহান জিন। হুমাশা, ভালো মেয়ের মতো বাহিরে এসো, তোমাকে ভালো মতো দেখতে পারছি না। আমি কেন যেন না চাওয়া সত্ত্বেও তার কথা মতো উঠে বাহিরে চলে গেলাম। আর এত আস্তে আস্তে বের হয়েছে যে কেউ টেরও পায়নি। ঘরের বাহিরে আসতেই আমার ঘোর কাটলো। সেই কালো অবয়ব জিনটি আমার সামনে দাঁড়িয়ে আছে। তার উচ্চতা 9 ফিট তো হবেই। হঠাৎই চারিপাশ থেকে বাতাস বইতে শুরু করলো এবং আশ্চর্যভাবে আমার বেনি করা চুল বাতাসে খুলে গেল এবং চুলগুলো আমার চেহারায় বাড়ি খেতে লাগলো। যেটা দেখে সে জিনটা আলতো করে আমার চুলগুলো কানের পিছনে সরিয়ে দিল এবং তার এই ছোঁয়াতে আমার কেন যেন খুব ভালো লেগে গেল। মনে হচ্ছিল আমি সুখের সাগরে দুলছি। যেহেতু আমাদের টয়লেটটা ঘর থেকে বাইরে ছিল, তাই সবাই বাইরের টয়লেটটাই ব্যবহার করত। ঠিক তখনই বাবা চাপ কলে পানি চাপাচ্ছে, মানে এখন টয়লেটে যাবে। পানিটা ভরে বাবা সোজা আমার দিকে ঘুরে তাকালো। আমিও বাবার দিকে তাকিয়ে আছি। আমার চুলগুলো বাতাসে উড়ছে। আমাকে এভাবে ভয়ঙ্কর রূপে দেখে বাবার হাত থেকে বালতিটা পড়ে গেল। আমারও আর কোনো কিছু মনে নেই, মাটিতে পড়ে গেলাম। পর খুলে তাকালাম, দেখলাম সকাল হয়ে গেছে। চারিপাশে অনেক মানুষ ভিড় জমে বসে আছে। মাঝখানে আমি বসে আছি। আমার নাকের সামনে অনেকগুলো শুকনো মরিচ ধরে রেখেছে এবং ঝাড়ু নিয়ে সামনে বসে আছে কালো কাপড় পরা এক ওঝা। আমি আমার শরীরে অনেক ব্যথা অনুভব করলাম। ভালো মতো হাত পায়ে তাকিয়ে দেখলাম ঝাড়ুর কাঠিগুলোর দাগ বসে গেছে, কিন্তু আমার কোনো কিছুই মনে পড়ছে না কেন। আমি চারপাশে তাকালাম, মাকে কোথাও খুঁজে পাচ্ছি না। এই অবস্থায় মাও আমাকে ছেড়ে চলে গেল। চোখ দিয়ে অঝরে পানি পড়ছে আমার। তখনই আমার বাবা সে কবিরাজকে বলে উঠলো, এইটা আমার মাইয়া না, এইটা একটা রাক্ষসী ডাইনি। বহু কষ্টে কালকে ওর হাত থেকে রক্ষা পাইছি, হয়তো কালকেই আমার শেষ করে দিত। পেছন থেকে আমার দাদি এসে বলল, এই অলক্ষী জন্ম থেকেই আমগো ঘরে অভাব নিয়ে আইছে। আমি শুধু অঝরে কাঁদছি, কি বলবো, কিছুই বলার ভাষা নেই আমার। তখন বয়স আমার মাত্র 16। এইটুকু বয়সে তাদের এত অত্যাচার আমি আর সহ্য করতে পারছি না। একে তো ছোট থেকেই অভাব অনটন, তার উপর বাবা নামের মানুষটার থেকে এত অবহেলা, আর এখন তারা আমাকে কিভাবে শাস্তি দিচ্ছে। আমি তখন বাবাকে বললাম, আমাকে ছেড়ে দাও বাবা, আমি এখান থেকে অনেক দূরে কোথাও চলে যাব, আর কখনো তোমাদেরকে আমার মুখ দেখাবো না। তারপরও ওনাকে এই অত্যাচার থামাতে বলো, আমি আর সহ্য করতে পারছি না, আমার শরীরটা ব্যথা করছে। তখন বাবা বলল, চইলা যাবি, আমার ঘাড় মটকাইতে পারোস নাই, এখন অন্য কারো ঘাড় মটকাবি ডাইনি। তখন আমার দাদি বলল, এরে সারণ যাইবো না, ওর পায়ে শিকল দে, আর ওরে অঙ্গ গোয়াল ঘরে বেঁধে রাখ। তখন বাবা বলল, মা আপনি কি পাগল হইছেন? ওরে যদি গোয়াল ঘরে বাঁধি তাহলে তো আমগো গরু রেখায় ফেলবো, গরুর দুধ দিয়ে আমগো সংসার চলে, আর যদি গরু রেই মাইরা ফেলে তাহলে তো আমগো সংসার চলবো না। তার চেয়ে ভালো হয় পুকুর পাড়ে শিকল দিয়ে বাইন্ধা রাখি, এতে কারো ক্ষতি করতে পারবো না। আমি মনে মনে কাঁদতে লাগলাম আর বলতে লাগলাম, এই কেমন বাবা নিজের মেয়েকে এতটা কষ্টে রাখতে চাচ্ছে। কবিরাজ আমার হাতে পায়ে 50টিরও বেশি তাবিজ এবং সুতা বেঁধে দিলেন। এত জোরে জোরে বাঁধলেন যে আমার হাতটা মনে হচ্ছিল কেটেই যাবে। এরপর আমাকে টেনে হিচড়ে সেই পুকুর পাড়ে নিয়ে যাওয়া হলো এবং একটি লোহা জাতীয় জিনিসের সাথে আমার পা বেঁধে দিল। সারা দিন আমি সেখানেই বাঁধা অবস্থায় রইলাম। ভাবতে অবাক লাগছে, মা আমাকে একটা বারের জন্য দেখতে আসলো না। এমনি দেখতে দেখতে দুপুর পেরিয়ে রাত হয়ে গেল। সারাদিন কেউ আমার মুখে এক ফোঁটা পানিও তুলে দেয়নি। ক্ষুধায় আমার পেট ছিঁড়ে যাচ্ছে। সবাইকে অনেক চিৎকার কান্নাকাটি করে ডেকেছি, কেউ আমার জন্য খাবার নিয়ে আসেনি। দেখতে দেখতে রাত হয়ে গেল। চারিপাশ থেকে শিয়ালের ডাক, আমার কলিজাটা যেন বের হয়ে যাবে ভয়ে। মনে মনে যত দোয়া দুরুদ মনে পড়লো পড়তে লাগলাম। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। পুকুর ঘাটেই বেঁধেছে আমাকে।
কিন্তু পানিও ছুতে পারছি না। মুহূর্তের মাঝেই অজ্ঞান হয়ে পড়লাম। আমি তাকাইনি, কিন্তু অনুভব করলাম কেউ আমার কপালের চুলগুলো সরিয়ে দিচ্ছে। আস্তে আস্তে করে তাকালাম, সেই কালো অবয়বটা আমার সামনেই বসে আছে আর আমার চুলগুলো সরিয়ে দিচ্ছে। আমি তাকে কাঁদতে কাঁদতে বললাম, দেখেন আপনার জন্য কি হলো। ইতিমধ্যে তোমাদের হয়তো গল্পটা অনেকেরই পছন্দ হয়েছে, যেটা তোমাদের কমেন্ট পড়ে আমি বুঝতে পেরেছি। তো যাই হোক, তোমাদের কাছে ভালো লাগাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। গভীর রাত, চারিপাশে শিয়ালের শব্দ, পায়ে শিকল বাঁধা, পুরো শরীর ব্যথায় কাঁপছে। কাদার মতো শক্তিটুকু এখন নেই। চারিপাশ থেকে ঝিঝি পোকার শব্দ। একটা দীর্ঘ শ্বাস ফেলে চোখটা বন্ধ করলাম। কিছুক্ষণ বাদে আমার মাথায় কেউ হাত বুলিয়ে দিচ্ছে। চোখ তুলে তাকালাম, মা। আজ আমি এত অত্যাচার সহ্য করেছি, কিন্তু মা আমার পাশে ছিল না। তাহলে এখন কোথা থেকে এলো? সর্বোচ্চ শক্তি নিয়ে তাকিয়ে দেখলাম মায়ের হাতে একটা থালা ভর্তি ভাত। এরপর আর একটু ভালো করে মায়ের চোখের দিকে তাকালাম। চোখ দিয়ে পানি বেয়ে পড়ছে। আমি আমার সর্বোচ্চ শক্তিটুকু দিয়ে বললাম, মা, আমাকে তুমি মেরে ফেলো। এত কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। এইরকম জীবন থাকার চাইতে মরে যাওয়াই ভালো। তুমি এক কাজ করো, এই ভাতগুলোর ভেতরে বিষ মিশিয়ে দাও। আমি এই খাবারগুলো খেয়ে এক তৃপ্তি নিয়ে মরে যাই। এই জীবনটা বড় কঠিন, মা। আর তার চাইতে বড় কথা, এই পৃথিবীর মানুষগুলো বড় নিষ্ঠুর। মা আমার কোনো কথারই উত্তর দিলেন না, কাঁদলেন আর আমাকে ভাত খাইয়ে দিলেন। আমিও ক্ষুধায় পাগল হয়ে গিয়েছিলাম, সবগুলো ভাত খেয়ে ফেললাম। মা তার আঁচল থেকে একটি চাবি বের করলেন এবং আমার পায়ের শিকল খুলতে লাগলেন। শিকল খুলে মা আমাকে বলল, পালিয়ে যা মা, তোর যেই দিকে দু চোখ যায় তুই চলে যা, আর কখনো এই বাড়িতে ফিরে আসিস না। এই বাড়িতে সবাই অমানুষ, কেউ মানুষ নয়। আজ আমি তোকে কেন সাহায্য করতে পারিনি জানিস? কারণ তোর বাবা নামের পিশাচটা আমাকে তার ভাইয়ের ঘরে তালা মেরে রেখেছিল। আমি তোর কান্নার শব্দ শুনে মাটিতে গড়াগড়ি করে কাঁদছিলাম। কেউ একটি বারের জন্য তালা খুলে দেয়নি। তুই এখনই পালিয়ে যা মা। এই ব্যাগের মধ্যে আমার একটা বালা আছে, এটা আমার মা আমাকে দিয়েছিল। এটা নিয়ে তুই চলে যা মা, আর কখনো এদিকে আসিস না, নয়তো এরা তোকে পাগল বানিয়ে ছাড়বে। আমি তখন মাকে জড়িয়ে কাঁদতে কাঁদতে বললাম, কোথায় যাব মা আমি? এই গ্রামে থাকার চাইতে তোর মরে যাওয়া অনেক ভালো। অনেক দূরে কোথাও চলে যা, এই গ্রামে আর ফিরে আসিস না, কারণ এই গ্রামের মানুষ তোকে বাঁচতে দিবে না। মা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদলেন। এরপর মুখে আঁচল গুজে কাঁদতে কাঁদতে পেছনের দিকে চলে গেলেন। আমার শরীরে প্রচন্ড ব্যথা, কোথায় যাব, কি করব সবকিছুই ভাবছি, কিন্তু এখানে আর থাকা যাবে না। আর যদি বাবা নামের সেই পিশাচ লোকটা আমাকে দেখে, তাহলে আবারও শিকলে বন্দি করে ফেলবে। রাত তখন 1টা বাজে। আমি এই ব্যথা শরীর নিয়ে আস্তে আস্তে হাঁটছি। চারিদিকে অন্ধকার, কোথায় যাব কিছুই জানি না, শুধু সামনের দিকে পা এগুচ্ছি। কিছুটা সামনে যেতেই দেখলাম নদী। দূর থেকে দেখলাম একটা নৌকা এপারে আসছে। এরপর ঘাটে এসে থামলো। একটা বৃদ্ধ লোক সেই নৌকা থেকে বেরিয়ে তার পাওনা দিয়ে দিল। নৌকার মাঝি দড়ি বের করলো যে ঘাটে বাঁধবে, এরপর সে তার বাড়িতে চলে যাবে। আমি তখন সেই লোকটাকে অনুনয় বিনিময় করে বললাম যে আমাকে ওই পারে একটু দিয়ে আসে। সে আমার কান্না দেখে রাজি হলো ও পারে নিয়ে যাবে। নৌকায় উঠে বসলাম। মাঝির সম্মতি নিয়ে নৌকায় উঠে বসলাম। নৌকা চালাচ্ছে, মাঝি বারবার আমার দিকে তাকাচ্ছে। আমার চুলগুলো এলোমেলো, একদম পাগলের মতো। আমার হাত পায়ে মারের দাগ। মাঝি আমাকে বলে উঠলো, তুমি আমগো সালমান আলীর মাইয়া না? আমি কিছুটা ভেবা জায়গা খেয়ে সঙ্গে সঙ্গে বলে উঠি, না। এরপর আর মাঝি আমাকে কিছুই বলে না। দেখতে দেখতে নদীর ওপারে চলে গেলাম। নৌকা থেকে নেমে পড়বো, ঠিক তখনই মাঝি বলে উঠলো, আয় হায়, আমার পাওনা দিলা না? আমি তাকে কি বা দিতে পারি? আমার কাছে যে একটা টাকাও নেই, সাথে আছে মায়ের 2টো বালা। আমি তাকে হাত জোর করে বলতে লাগলাম যে আমার কাছে কোনো টাকা নেই, সে যেন আমাকে মাফ করে দেয়। কিন্তু সে এক প্রকার বলে উঠলো, না না, এরকম হওয়া যাইব না। এত রাইতে এত কষ্ট করে আমি নৌকা বাইয়া এদিকে দিয়ে গেছি, আর তার বিনিময়ে কোনো টাকা পাবো না? আমি অবশ্য তার সাথে কথা বলতে বলতে ঘাটে নেমে গিয়েছিলাম। সে আমাকে ঘাটে নামতে দেখে তাড়াতাড়ি তার নৌকাটা ঘাটেই বেঁধে ফেললো এবং নেমে আমার সামনে এগুচ্ছে। আমিও দৌড়াতে শুরু করলাম, সেও আমার পেছন পেছন দৌড়াতে শুরু করলো। দৌড়াতে দৌড়াতে আমি জঙ্গলে চলে গেলাম। জঙ্গলের ভেতর পুরো অন্ধকার, চারিপাশে শুধু বড় বড় গাছ, কোনো মানুষজন নেই। সেই মাঝিটা দৌড়াতে দৌড়াতে আমার পেছন পেছনে এসেছিল, কিন্তু অন্ধকারে আমাকে আর খুঁজে পাচ্ছে না। তাই সে কিছুটা ভয় পেয়ে চলে গেল। চলে যাওয়াতে আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। একটা গাছের নিচে বসে পড়লাম, পাটা আর চলছে না। সেই
গাছে হেলান দিয়ে কখন যে ঘুমিয়ে পড়েছি তা আমি নিজেও বলতে পারবো না। সকালে পাখির কিচিরমিচির শব্দে আমার ঘুম ভাঙলো। তাকিয়ে দেখলাম সকাল হয়ে গেছে। ভালো মতো তাকিয়ে দেখলাম আশেপাশে কোনো মানুষজন নেই। এটা একটা জঙ্গল। ঘাটে নামার পর সেখানে একটি রাস্তা ছিল। সেই রাস্তা দিয়ে আরেকটা গ্রামে যাওয়া যেত, কিন্তু রাতের অন্ধকারে আমি দৌড়াতে দৌড়াতে জঙ্গলের ভেতর চলে এসেছি। আমি ঠিক করলাম যেভাবেই হোক ঘাটে যেতে হবে, সেই রাস্তা দিয়ে আমি সামনের গ্রামে যেতে পারবো। তাই আমি রাতে যেভাবে জঙ্গলে দৌড়ে এসেছিলাম ঠিক সেভাবেই পেছন দিকে যেতে লাগলাম। হাঁটতে হাঁটতে প্রায় দুপুর হয়ে গেল। মনে হচ্ছে এক রাস্তা দিয়ে বারবার আসছি। প্রায় অনেকক্ষণ পর আমি সেই ঘাটের সন্ধান পেলাম। ঘাটে এসে আমি যেই না সেই রাস্তায় ঢুকবো অমনি দেখলাম সামনের চায়ের দোকানে সেই মাঝি বসে চা খাচ্ছে। এই মাঝি আমাকে দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। আমার গায়ের ওড়না দিয়ে আমি ভালো করে মুখটা ঢেকে নিলাম যাতে আমাকে চেনা না যায়। এরপর দেখলাম দুজন বোরকা পরা মহিলা সামনের দিকেই যাচ্ছে, মানে সেই রাস্তার দিক দিয়ে। আমি তাদের পিছন পিছন যেতে লাগলাম আর মনে মনে দোয়া করতে লাগলাম যেন সে মাঝি আমাকে না দেখে। সেই চায়ের দোকান থেকে আমি বেশ অনেকটা দূরে চলে এসেছি। সেই মহিলা দুটো আবার আমাকে লক্ষ্য করেছে যে আমি তাদের পিছু পিছু আসছি। তাই অনেকটা দূর যাওয়ার পর সেই মহিলা দুইটা আমাকে জিজ্ঞেস করলো, এই মেয়ে, তুমি কি আমাদের পিছু পিছু আসতেছো? কোথায় যাইবা? তুমি কই থাকো? আমি তাদেরকে সত্যি সত্যি বললাম যে আমার যাওয়ার মতো কোনো জায়গা নেই, এমনকি আমার কেউ নেই। কথাগুলো বলার সময় অবশ্য আমার চোখে পানি টলমল করছিল। তাদের আমার চোখে পানি দেখে খুব মায়া হলো। তারা আমাকে বলল, ঠিক আছে, তোমার যেহেতু থাকার কোনো জায়গা নেই তাহলে তুমি আমাদের সাথে চলো। মহিলাদের বোরকা পরা ছিল তাই তাদের চেহারা দেখতে পারিনি। আমি কোনো কথা না বলে তাদের সাথে চলে গেলাম। তারা আমাকে একটি বাড়িতে নিয়ে গেল। বাড়িটা দেখে মনে হচ্ছে খুব পুরনো একটা বাড়ি। যাই হোক, মনে মনে অনেক বেশি শুকরিয়া আদায় করলাম আল্লাহর কাছে, থাকার মতো একটা জায়গা পেয়েছি। আমি এক কোণে বসে পড়লাম। এরপর তারা আমাকে একটি বাটিতে করে মুড়ি খেতে দিলেন। আমার প্রচন্ড ক্ষুধা পেয়েছিল, তাই আমি সেই মুড়িগুলো খেয়ে ফেলি। মুড়ি খাওয়ার পর আমার আর কোনো কিছুই মনে নেই। যখন জ্ঞান ফিরলো তখন দেখলাম চারিপাশে অন্ধকার। আমি একটা জঙ্গলের ভেতর পড়ে আছি। আশেপাশে কোনো মানুষ নেই। দূর থেকে শিয়ালের শব্দ আসছে। আমার কোনো কিছুই মনে পড়ছে না আমার সাথে কি হয়েছে। চাঁদের আলোতে যতটুকু বুঝলাম চারিপাশে শুধু গাছ, এখানে কোনো মানুষ নেই। আমি এটা কোথায় এসে পড়লাম? কিছু একটা মনে পড়ে আমি আমার ওড়নার আঁচল খুঁজতে লাগলাম। দেখলাম ওড়নার আঁচলের গিট খোলা। সেখানে তো আমার মায়ের সোনার বালা দুটো ছিল। তাহলে তারা কি আমার বালা দুটো নিয়ে গেছে? কিন্তু তারা কি করে বুঝলো যে আমার কাছে স্বর্ণের বালা আছে? চোখ থেকে গড়িয়ে পানি পড়ে গেল আমার। মায়ের শেষ সম্বলটুকু হারিয়ে ফেলেছি। এই দুনিয়ার মানুষদের আসল চেহারা বোঝার ক্ষমতা কারো নেই। তাদের আসল মুখে তো মুখোশ পরা। মনে যত শক্তি আছে তত শক্তি দিয়ে আমি চিৎকার করে কেঁদে ফেললাম। মুহূর্তের মাঝে পরিবেশটা কেমন গরম হয়ে গেল। আমার সামনে একজন সাদা জুব্বা পরা ছেলে দাঁড়িয়ে আছে। তার উচ্চতা 9 ফুটের মতো হবে। মনে হচ্ছে ছেলেটাকে আমি আগেও দেখেছি। তার চারপাশ থেকে যেন আলো বের হচ্ছে। সে আমার কপালের এলোমেলো চুলগুলো কানের পেছনে সরিয়ে দিল। তার ছোঁয়াতেই আমি বুঝে গেলাম সে কে। আমি তার থেকে কিছুটা পেছনে সরে গেলাম এবং রাগান্বিত স্বরে তাকে বললাম, কেন এসেছেন আপনি? আর কি চান আপনি? আপনার জন্য আমার বাড়ি ঘর সবকিছু ছেড়ে দিতে হয়েছে। আজ আপনার জন্য আমার এই অবস্থা। শেষমেশ আমার মায়ের শেষ বালাটুকু আমি হারিয়ে ফেলেছি। কি চান আপনি? আপনি কেন আমাকে এত কষ্ট দিচ্ছেন? আপনি আমার জীবন থেকে সরে যান। আপনি আর কোনোদিনও আমার জীবনে আসবেন না। আমি আর আপনাকে কোনোদিনও দেখতে চাই না। আপনার জন্য আমার জীবনটা তছনছ হয়ে গেছে। সেই দিন যদি আপনি আমার কাছে না আসতেন এবং আমার বাবা আমাকে না দেখতো, তাহলে আজকে আমাকে এই অবস্থায় থাকতে হতো না। আমি নিজের বাড়িতে থাকতে পারতাম, কিন্তু আজ আপনার জন্য আমাকে বাড়ি ছাড়া কোথায় কোথায় থাকতে হচ্ছে। এমনটা আমার সাথে হবে আমি কোনোদিনও কল্পনা করতে পারিনি। আমার এত চিৎকার চেঁচামেচিতেও সে কোনো কথা না বলে মুচকি একটা হাসি দিয়ে আমার কপালে এলোমেলো চুলগুলো আবারও কানের পেছনে সরিয়ে দিল। এরপর সে বলল, রাগ করো না হুমাশা, তোমার সাথে যা যা হয়েছে সবকিছু আমিই করেছি। আমি তোমাকে এমন পরিস্থিতিতে নিয়ে এসেছি, নয়তো কখনোই আমি তোমাকে পেতাম না। তার এসব কথা শুনে আমার মনের মধ্যে কেমন একটা ভয় লাগতে শুরু করলো। আমি তাকে বললাম, আমার কিচ্ছু লাগবে না। আপনি দয়া করে আমার সামনে থেকে সরে যান আর কখনো আমার সামনে আসবেন না। আপনাকে দেখলেই আমার রাগ হয়। এই কথা বলার সাথে সাথে সে অদৃশ্য হয়ে গেল। তার এভাবে অদৃশ্য হয়ে যাওয়াতে কেন যেন আমার ভীষণ একা লাগতে শুরু করলো। মনে হচ্ছে আমি অনেক বড় ভুল করে ফেলেছি। চারিপাশে তাকিয়ে দেখলাম ঘন অন্ধকার। আমার চোখ দিয়ে পানি পড়ে গেল। আমি হাত জোর করে তাকে আবারও ডাকতে লাগলাম। সেই রাতটা কাটলো আমার চোখের পানি দিয়ে। কখন ঘুমিয়ে পড়েছি জানি না।
এরপর পাখির কিচিরমিচির শব্দে আমার ঘুম ভাঙল। তাকিয়ে দেখলাম ভোর হয়ে গেছে। আমি কোনো রকমে উঠে দাঁড়ালাম। গায়ে একটুও শক্তি নেই। হেঁটে চলেছি সামনের দিকে। কোথায় যাচ্ছি জানি না। হাঁটতে হাঁটতে একটা মেইন রাস্তায় চলে এলাম, যেখানে অনেক গাড়ি চলাচল করছিল। এই রাস্তায় আমি এর আগে কখনোই আসিনি। রাস্তার ওপাশে ছিল বাজারের মতো, অনেক মানুষ সেখানে। ভাবলাম যে রাস্তাটা পার করে সেখানে যাই। যেই ভাবা সেই কাজ, আমি রাস্তা পার করে সেখানে যাচ্ছিলাম। হঠাৎ করে আচমকা একটি গাড়ি আমাকে ধাক্কা দেয়। এরপর আমার আর কিছুই মনে নেই। আমি জ্ঞান হারিয়ে ফেলি। যখন চোখ মেলে তাকালাম তখন দেখলাম আমার পাশে একজন ভদ্রলোক বসে আছে। আশেপাশে তাকাতে দেখলাম একটা রুমটা অনেক বড় এবং গোছানো। কোনো এক ধনী পরিবারের বাড়ি মনে হচ্ছে। আমাকে এভাবে তাকাতে দেখে সেই ভদ্রলোকটি বলে উঠল, আর ইউ ওকে? এখন কেমন বোধ করছেন আপনি? আমি আমার মাথায় হাত দিয়ে দেখলাম ব্যান্ডেজ করা। মুহূর্তের মাঝেই আমার মাথাটা কেমন চিনচিন ব্যথা করতে শুরু করলো। আমি সেই ভদ্রলোকটিকে কিছুই বলতে পারছিলাম না। ঠোঁট কাঁপছিল, আমার শরীরটা প্রচন্ড দুর্বল লাগছিল। সেই ভদ্রলোকটি আমার পরিস্থিতি বুঝে আমাকে বলল, ঠিক আছে, আপনি রেস্ট নিন, কোনো চিন্তা করবেন না, আমি এখানেই আছি। এরপর আমি ঘুমিয়ে পড়লাম। এমনি কেটে গেল অনেক সময়। ঘুমের মধ্যে সেই লোকটি আমাকে ডাকছে, হ্যালো মিস, শুনছেন? দেখুন রাত হয়ে গেছে, আপনার জন্য আজ আমি অফিসেও যেতে পারিনি। আর আপনি সেই কখন থেকে না খেয়ে আছেন। আপনাকে কিছু পাওয়ারফুল মেডিসিন নিতে হবে, যার কারণে আপনার পেট ভরে খাবার খেতে হবে। তাই আপনার কষ্ট হলেও আপনি কিছু খেয়ে নিন। তার কথা শুনে আমি চোখ খুলে তাকালাম এবং এক লাফ দিয়ে উঠে বসলাম। সে আমাকে এভাবে উঠে বসতে দেখে বলল, আরে আরে কি করছেন? এভাবে উঠে বসবেন না, ডক্টর আপনাকে অনেক সাবধানে থাকতে বলেছে। আমি তখন তাকে বললাম, আপনি কে? আমি এখানে কি করে এলাম? একটু শান্ত হন মিস। অপস, আপনার নামটাও তো জানা হলো না। আচ্ছা যাই হোক, আমার নাম হচ্ছে জাহিদ। আমি অফিসে যাচ্ছিলাম আমার গাড়িতে করে। অবশ্য ড্রাইভ আমি নিজেই করছিলাম। ঠিক তখনই আপনি আমার গাড়ির সামনে চলে এসেছিলেন, আর সেটা আমি দেখতে পাইনি। আর আপনার সাথে আমার গাড়ির ধাক্কা লাগে। কিন্তু আমি আপনাকে সাথে সাথে হসপিটালে নিয়ে গিয়েছিলাম। সেখানে অবশ্য ডক্টর বলেছিল যে হসপিটালে অ্যাডমিট করতে, কিন্তু আমার মন তাতে সায় দিল না। যতই হোক, আমি একজন মানুষ, আর আমার দ্বারা আপনার এত বড় একটা ক্ষতি হয়েছে। তাই আপনার সুস্থ হতে যতদিন সময় লাগে ততদিন আমি আপনার কেয়ার করব। আপনি একদম নিশ্চিন্তে এখানে থাকুন, কোনো সমস্যা নেই। আপনি যদি কাইন্ডলি একটু বলতেন যে আপনার বাবা মা কোথায় থাকে, তাহলে আমি তাদের সাথে যোগাযোগ করতে পারি। তখন আমি মনে মনে ভাবলাম, বাবা মা, তারা তো আমাকে বের করেই দিয়েছে, তাদের সাথে আর কি যোগাযোগ করব। তখন আমি সেই ভদ্রলোকটিকে বললাম, আমার কেউ নেই। আমার মুখে কথা শুনে সে যেন আমার দিকে এক মায়ার চোখে তাকালো। দেখতে দেখতে কেটে গেল 2 দিন। আমি জাহিদ সাহেবের বাড়িতেই। এখন আমি কিছুটা সুস্থ হয়েছি। সে আমার অনেক খেয়াল রেখেছে। অবশ্য তার এখানে কেউ নেই, সে একাই থাকে। 2 বছর আগে তার মা মারা গেছে, আর বাবা তো তাকে ছোট রেখেই বিয়ে করেছিল, যার কারণে জাহিদ সাহেবের মা জাহিদকে নিয়ে একাই থাকে। জাহিদ সাহেবের নানা ছিলেন কোটিপতি। তার একমাত্র মেয়েকে সব সয় সম্পত্তি লিখে দিয়েছেন, যেটা বর্তমানে জাহিদ সাহেবের নামে আছে। তার বয়স 29 বছর। কিচেন থেকে এক বাটি স্যুপ নিয়ে দৌড়ে এলেন আমার কাছে, আর আমার খাটের পাশের টেবিলে রেখে বললেন, নাও হুমাশা, তাড়াতাড়ি খেয়ে নাও, এই স্যুপটা খেলে তোমার একটু ভালো লাগবে। আমি তখন তাকে বললাম, দেখেন জাহিদ সাহেব, আপনি আমার অনেক খেয়াল রেখেছেন, আর এখন আমি অনেকটাই সুস্থ বোধ করছি। তাই এখন আমি যেতে পারবো, আমাকে যেতে দিন। আমি শুধু শুধু আপনাকে বিপদের মধ্যে ফেলে দিয়েছি। তখন সে বলল, কিসের বিপদ? বিপদে তো তোমাকে আমি ফেলে দিয়েছি, নয়তো তুমি তো আজ সুস্থ থাকতে। তুমি আমার জন্যই অসুস্থ হয়েছো। যাই হোক, কোনো কথা শুনবো না, তুমি এখনই এই স্যুপটা খেয়ে নাও। না চাওয়া সত্ত্বেও স্যুপটা খেতে হলো। অবশ্য এর আগে আমি কখনোই এত বড়লোকি খাবার খাইনি, তার জন্য আমি খেতে পেরেছি। এরপর আমি স্যুপটা খেয়ে ফেললাম। স্যুপ খাওয়া শেষ হলে আমি তাকে বললাম, এবার আমার যেতে হবে, দয়া করে আমাকে আর আটকাবেন না। তখন সে আমার চোখের দিকে এক মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে বলল, আসলে তোমার সাথে আমি 2 দিন খুব ভালো একটা সময় কাটিয়েছি। মা মারা যাওয়ার পর থেকে তোমার সাথে হয়তোবা আমি এত হাসি মুখে আর এত ভালো একটা সময় কাটিয়েছি, তাই তো তোমাকে এত জলদি যেতে দিতে ইচ্ছে করছে না। আর তুমি বা কোথায় যাবে? তোমার তো যাওয়ার মতো কোথাও কেউ নেই। আমি আর কিছুই বলতে পারলাম না। সত্যি তো, আমার যাওয়ার মতো কোনো জায়গা নেই। কোথায় বা যাব? আমার পরিবারের কাছে গেলে তো আমাকে আবারও শিকলবন্দি করে ফেলবে। তখন সে আমাকে এভাবে চুপ থাকতে দেখে বলল, তুমি কি রান্না বান্না করতে পারো? আমি তাকে মাথা নাড়িয়ে বললাম, হ্যাঁ আমি পারি। মা যখন রান্না করতো তখন আমি মায়ের পাশে বসে দেখতাম মা কিভাবে রান্না করে। মাঝে মাঝে আমিও রান্না করতাম। এরপর সে বলল, ঠিক আছে, তোমার যেহেতু যাওয়ার কোনো জায়গা নেই, সেহেতু আমার মাথায় একটা আইডিয়া আছে। সেটা হলো, তুমি আমার বাড়িতেই থাকবে,
এবং আমাকে রান্না করে খাওয়াবে। এর বিনিময়ে আমি তোমাকে বেতন দিব এবং তুমি এখানে থাকতে পারো। এই কথা শুনে আমি ভাবলাম, একা একটা ছেলের বাড়ি, তার উপর আমি 18 বছর বয়সী একটি মেয়ে। আমাকে সেভাবে চুপ থাকতে দেখে বলল, কি ব্যাপার, রাজি না? আমি তার দিকে তাকিয়ে আবারও ভাবতে লাগলাম, আমি যে এই 3 দিন তার বাড়িতে ছিলাম কখনো তাকে খারাপ নজরে আমার দিকে তাকাতে দেখিনি। মানুষটা সহজ সরল, বেশ ভালো মনের। নয়তো কেউ রাস্তা থেকে তুলে এনে কাউকে নিজের বাড়িতে আশ্রয় দেয়। আমি তাকে বললাম, ঠিক আছে, আমি রাজি, কিন্তু আমার একটা শর্ত আছে। আমি আপনার বাড়িতে সমস্ত কাজ, রান্না বান্না সব করে দিব। তার বিনিময়ে আমার কোনো বেতন লাগবে না। যেহেতু আপনি আপনার বাড়িতে আমাকে থাকতে দিয়েছেন, খেতে দিবেন, আপনি আমাকে যে বেতন দিবেন সে বেতনে আপনি যদি আমাকে একটা স্কুলে ভর্তি করিয়ে দিতেন তাহলে আমি খুব খুশি হতাম। আমি ক্লাস 9 পর্যন্ত পড়েছি, তাই আপনি যদি আবারও আমাকে ক্লাস 9-এ ভর্তি করিয়ে দেন। তখনই সে বলে উঠল, সে আমার শর্ত শুনে এক পায়ে রাজি হয়ে যায় এবং বলে, ও তুমি পড়বে, এটা তো ভালো কথা, আমার কোনো আপত্তি নেই। আমি তোমার পাওনা বেতন দিয়ে তোমাকে ভর্তি করিয়ে দিব। এতে হুমাশাও ভীষণ খুশি হয়ে যায়। আচ্ছা হুমাশা, তুমি কি আগের থেকে কিছুটা সুস্থ বোধ করছো? জি জাহিদ সাহেব, আমি আগের থেকে সুস্থ বোধ করছি। উফ, তুমি সবসময় আমাকে সাহেব সাহেব বলো কেন? শুধু জাহিদ বলবে। ঠিক আছে জাহিদ ভাইয়া। আবার ভাইয়া কেন বলো? তাহলে কি বলবো? আপনি তো আমার থেকে অনেক বড়। শুধু জাহিদ বলবে, আর কিছু বলতে হবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তুমি যদি সুস্থ বোধ করো তাহলে আজকে আমার জন্য কিছু একটা রান্না করো, কেননা বাহিরের খাবার খেতে খেতে আমার গলা পচে গেছে। আর আমার হাতের রান্না আর কি বলবো, নিজের কাছেই ভালো লাগে না। যাই হোক, তুমি আজকে আমাকে কিছু রান্না করে খাওয়াও। আপনি যা খেতে চান তাই আমাকে বলুন, আমি রান্না করে দিচ্ছি। যে একটা ইলিশ মাছ আছে, তুমি আমাকে ইলিশ মাছ ভুনা করে দাও। সেই কবে মায়ের হাতে ইলিশ মাছ ভুনা খেয়েছিলাম, তাই আজ আমার খুব ইলিশ মাছ ভুনা খেতে ইচ্ছে করছে। তুমি কি আমার জন্য রান্না করতে পারবে ইলিশ মাছের ভুনা? কি বলছেন, পারবো না কেন? আমি তো সব মাছ রান্না করতে পারি। আপনি বসুন, আমি এক্ষুনি রান্না করে নিয়ে আসছি। এরপর আমি রান্নাঘরে চলে গেলাম। রান্নাঘরে গিয়েই আমার রান্না শুরু করে দিলাম। ঘন্টা কয়েক পর আমার রান্না শেষ হয়ে গেল। এরপর আমি তাকে খাবার টেবিলে খাবার পরিবেশন করে দিলাম। সে তো ইলিশ মাছের ঘ্রাণে পাগল হয়ে গিয়েছিল, বারবার বলছিল, ইস, আমার মায়ের হাতের রান্নার কথা মনে পড়ে গেল। এই বলে সে 2 প্লেট ভাত খেয়ে ফেললো। এত তৃপ্তি করে খাচ্ছিল যে আমি তার খাবারের দিকেই তাকিয়েছিলাম। সিরিয়াসলি হুমাশা, তুমি এত ভালো রান্না কোথা থেকে শিখলে? ঠিক যেন আমার মায়ের হাতের রান্না। উফ, এতদিন পর এত মজার তৃপ্তি করে কিছু একটা খেতে পারলাম। তার মুখে আমার এত প্রশংসা শুনে বেশ ভালোই লাগছিল। সে আমাকে বলল, কাল সকালে তৈরি হয়ে নিও, আমাদের এখানকার একটা গার্লস স্কুলে তোমাকে ভর্তি করিয়ে দিব। এখান থেকে সামনেই, তুমি হেঁটেই যেতে পারবে। তার মুখে এই কথা শুনে আমি ভীষণ খুশি হয়ে গেলাম। আমার আগের দিনগুলো মনে পড়তে লাগলো। পড়ালেখার প্রতি আমার অন্যরকম একটা ভালোবাসা কাজ করে, তাই কোনোভাবেই আমি আমার পড়ালেখা ছাড়তে চাইনি। কিন্তু আমার বাবা, এই কথাটা ভেবেই আমি চুপ হয়ে গেলাম। মায়ের কথা খুব মনে পড়ছে। মা কেমন আছে, কি করছে, তাদের কি আমার কথা একটুও মনে পড়ে না? আমাকে এভাবে মন খারাপ করে থাকতে দেখে জাহিদ বলল, কি হয়েছে হুমাশা, মন খারাপ নাকি? আমি তাকে বললাম, না, আমার মন খারাপ নয়, বরং আমার মন খুব ভালো। এরপর জাহিদ আমাকে বলল যে সে একটু ঘুমাবে। তার রুম থেকে আমি বেরিয়ে এলাম। সে ঘুমিয়ে পড়লো। আমি তার কিছু কাপড় ধুয়ে দিলাম এবং সেই কাপড়গুলো ছাদে শুকাতে দেওয়ার জন্য যাচ্ছি। এরপর এক এক করে সবগুলো কাপড় শুকাতে দিয়ে নিচে নামার সময় আমার কানে একটা শব্দ ভেসে এলো, হুমাশা। পেছনে ঘুরে তাকিয়ে দেখি সেই ছেলেটি, মানে জেহান জিন। তাকে দেখে আমি কিছুটা ভয় পেয়ে একটু চমকে উঠি। আমার চুলগুলো খোপা করা ছিল, কিন্তু কখন যে খুলে গেছে তা আমি নিজেও বলতে পারবো না। সে তার হাত দিয়ে চুলগুলো সরিয়ে দিল। আমার কি যে হলো আর কোনো কিছুই মনে নেই। যখন জ্ঞান ফিরলো তখন দেখলাম জাহিদ সাহেব আমার পাশেই বসে আছে এবং আমার হাত পা অনবরত মাসাজ করছে। আমি ভাবতে লাগলাম, আমি এখানে কি করে এলাম? আমি তো ছাদে ছিলাম আর জেহান জিন আমার কাছে এসেছিল। তাহলে হঠাৎ করে কি আমার হলো যে কোনো কিছুই মনে পড়ছে না। আমি একটু উঠে বসলাম। আমাকে উঠতে দেখে জাহিদ বলল, কি হয়েছে হুমাশা, তুমি ঠিক আছো তো? তুমি তো এমনিতেও অসুস্থ, তাহলে তুমি ছাদে গিয়েছিলে কেন? আর কে বলেছে তোমাকে কাপড় ধোয়ার জন্য? আমি তাকে কিছু বলবো, কিন্তু আমি বলতে পারলাম না। আমার মুখ দিয়ে একটি কথা বের হলো, আসলে শরীরটা তো দুর্বল লাগছিল যে কখন মাথা ঘুরে পড়ে গেছে আমার নিজেও মনে নেই। আমি নিজেও জানি না আমি এটা কেন বললাম। যাই হোক, আমার এই কথাই জাহিদ বিশ্বাস করে নিল। এরপর সে আমাকে বলল বিশ্রাম করতে এবং সে তার ল্যাপটপ নিয়ে অফিসের কাজ করতে ওই রুমে গেল। মাঝে মাঝে এই রুমে এসে দেখছিল এবং আমাকে জিজ্ঞেস করছিল আগে থেকেই ভালো লাগছে কিনা। আমি তাকে বললাম হ্যাঁ। আমার একটা কথায় মাথায় ধরছে না, কেন আমার সাথে এরকমটা হচ্ছে। সেই
এই জিনটাকে শুধু কি আমি একাই দেখতে পাই, আর কেউ দেখতে পায় না? সত্যি কি সে জিন? যদি সে জিন হয় তাহলে সে আমার কাছে কেন আসে? কি চায় আমার কাছে? তার জন্য আমার বাবা মায়ের সবার থেকে আলাদা হতে হয়েছে। এসব ভাবতে ভাবতে সেই জিনটা আবারও ঘরের মধ্যে অদৃশ্য অবস্থায় প্রবেশ করলো। তাকে দেখে রীতিমতো এখন আমার ভয় লাগছে। সে কেমন যেন রাগান্বিত চোখে আমার দিকে তাকিয়ে থাকে। আগে এভাবে তাকাতো না। আগে তার চোখে আমার প্রতি একটা মায়া ছিল, কিন্তু এখন কেন যেন সে আমার দিকে এমন ভাবে তাকায় যেন তাকে দেখলেই আমার ভয় হয়। আমি তাকে দেখে কিছুটা গুটিসুটি হয়ে বসে পড়লাম আর তাকে ভয়ে ভয়ে বললাম, কি চান আপনি? বারবার কেন আসেন আমার কাছে? সে আরো রাগে ফুঁসতে ফুঁসতে আমার একদম সামনে চলে আসলো। এতটাই কাছে চলে এলো যেন আমার নিঃশ্বাস অব্দি সে শুনতে পাচ্ছে। আমার গলা শুকিয়ে গেল। সে রাগে ফুঁসতে ফুঁসতে আমাকে বলল, ওমাশা, তুই শুধু আমার আর কারো না। তোকে আমি সবার থেকে সরিয়েছি, এখন তুই আমাকে ভুলে গেছিস। বেঈমান, তোর জাহিদকেও মেরে ফেলবো, যেমন করে তোর বাবা মাকে মেরে ফেলেছি। এই বলে সে এক শয়তানি হাসি দিতে লাগলো। তার মুখে এইসব কথা শুনে আমার চোখ দিয়ে পানি পড়ে গেল। ভয়ে আমার কলিজা শুকিয়ে গেল। তার মানে আমার বাবা মার পৃথিবীতে নেই? সে একটা শয়তানি হাসি দিতে লাগলো। তার হাসি দেখে আমার আরো ভয় করছিল, আবার আমার খুব রাগ হচ্ছিল। কিন্তু আমি সামান্য মানুষ হয়ে জিনের সাথে পেরে উঠবো না। তাই আমি তাকে হাত জোর করে কাঁদতে কাঁদতে বললাম, দয়া করে আমাকে ছেড়ে দিন। আপনার জন্য আমি সবাইকে হারিয়েছি, দয়া করে আমার পিছু ছেড়ে দিন। আপনি জাহিদ সাহেবের কিছু করবেন না, উনি ভালো মানুষ। দয়া করে আমাকে মুক্তি দিন, আমি এই জীবন থেকে মুক্তি চাই। ঠিক তখনই জাহিদ ওই রুম থেকে চলে আসে। জাহিদকে দেখে আমি একদম চুপ হয়ে যাই। জাহিদ আমার কাছে এসে বলে, কি হয়েছে হুমাশা? অনেকক্ষণ ধরে দেখছি তুমি কাকে যেন হাত জোর করে রিকোয়েস্ট করছিলে। কি হয়েছে আমাকে বলো তো। আমি তাকে সবকিছু বলতে চাইলাম, কিন্তু আমার ঠোঁট জোড়া যেন আঠার মতো লেগে আছে। আমি চাইলেও কোনো কিছুই বলতে পারছিলাম না। তাকে আমি বললাম, আমার যা ইচ্ছা আমি করব, তাতে তোর কি রে? আমার মুখে এই কথা শুনে জাহিদ আমার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। আমি নিজেও অবাক হয়ে গেলাম। আমি এটা কি বললাম? আমি তো এটা বলতে চাইনি। জাহিদ আর কোনো কথা না বলে ওই রুমে চলে গেল। আমার এত লজ্জা লাগছিল যে লজ্জার কারণে চোখ দিয়ে পানি পড়ে গেল। কেন হচ্ছে আমার সাথে এইসব? আমি তো এগুলো করতে চাচ্ছি না, তাহলে আমার সাথে কেন হচ্ছে? জাহিদ ওই রুমে গিয়ে দরজা আটকে দিল। আমিও তার পেছু পেছু গেলাম। দরজা কয়েকবার নক করলাম, সে আর দরজা খুললো না। আমার মনটা যেন ভেঙে চুরে একাকার হয়ে গেল। ভেবেই নিলাম জাহিদ সাহেব হয়তো আর আমাকে এ বাড়িতে থাকতে দিবে না। যে আমাকে তার বাসায় আশ্রয় দিয়েছে, আমি তার সাথে এত খারাপ ব্যবহার করেছি। তাই তখনই আমি ঠিক করলাম এই বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না, এখান থেকে দূরে কোথাও চলে যাই। এমনি তো ওই জিনটা আমাকে সুন্দর মতো বাঁচতে দিবে না। তাই আমি নিজের জীবন নিয়ে যতটুকু পারবো লড়াই করে যাব। আমি চাই না আমার জন্য অন্য কারো ক্ষতি হোক। এরপর আমি বাহিরের দরজা খুলবো। বাহিরের দরজা খোলার শব্দ পেয়ে জাহিদ ভেতর থেকে দৌড়ে বের হয় এবং দৌড়ে এসে আমার হাত ধরে ফেলে। এরপর আমাকে বলে, কোথায় যাচ্ছ তুমি? তোমাকে কি কিছু বলেছি আমি হুমাশা? আমি মাথা নিচু করে রেখেছি, লজ্জায় তার দিকে তাকাতেও পারছি না। সে আমাকে এভাবে চুপ থাকতে দেখে বলল, কিচ্ছু হয়নি, তোমার বিষয়টা আমি বুঝতে পারছি। দেখো, আমরা অনেক সময় এক ধ্যানে তাকিয়ে থাকি এবং কিছু একটা নিয়ে ভাবতে থাকি। এরপর অনেক সময় কেউ আমাদেরকে কিছু বললে সেটা কিন্তু আমাদের কানে যায় না, আবার কখনো কখনো কিছুটা শকের মতো হয়। সো ইটস নর্মাল হুমাশা। আমি তোমার ব্যবহারে কোনো কিছুই মনে করিনি। হ্যাঁ, একটু মন খারাপ হয়েছিল, তারপর তো আমি বুঝতেই পারলাম। যাই হোক, তুমি কোথায় যাচ্ছ? এবার আমি মাথা উঁচু করে তার দিকে তাকিয়ে বললাম, আসলে আপনি খুব ভালো, আমাকে মাফ করে দিন। আমি তখন আপনার সাথে কেন এই ব্যবহারটা করেছি আমি নিজেও জানি না। আমি ভেবেছি আপনি হয়তো আমাকে এ বাড়িতে আর থাকতে দিবেন না, তাই চলে যাচ্ছি। পাগলি নাকি তুমি? আমাকে কি তোমার ওইরকম লোকদের মতো মনে হয়, অনেকটা ঝগড়াটে এবং রাগী টাইপের? আমি মাথা নিচু করে বললাম, না। তাহলে তুমি কোথায় যাবে? দেখো উমাশা, আমার আপন বলতে আমার মাই ছিল, কিন্তু সেও আমাকে ছেড়ে চলে গেছে। এরপর তোমাকে পেয়েছি, তোমার সাথে দু একটা কথা বলে আমি কিছুটা শান্তি পাই। এরপর তুমিও যদি চলে যাও তাহলে আমি আরো একা হয়ে যাব। তাই এখন তুমি চলে যাবে না থাকবে সেটা তোমার ব্যাপার। তুমি যদি চলে যেতে চাও তাহলে আমি তোমাকে আটকাবো না। এরপর কিছু সময় কেটে গেল। রাত 1টা।
বলতে গেলে আমি অনেকটাই ঘুমিয়ে গিয়েছি। মুহূর্তের মাঝেই আমার কানে একটা শব্দ ভেসে এলো। ওই রুম থেকে জাহিদ সাহেবের গলা। সে চিৎকার করে আমার নাম ধরে ডাকছে, বারবার হুমাশা হুমাশা বলে ডাকছে। আমি দৌড়ে গেলাম তার ঘরে। দরজা খুলে দেখি সে নিজেই নিজের গলা চেপে জোরে জোরে চিৎকার করছে। জাহিদ সাহেবের অবস্থা ছিল মারাত্মক। সে এত জোরে নিজের হাত দিয়ে গলা চেপে রেখেছিল যে হাতের নখগুলো গলায় বসে সেখান দিয়ে রক্ত বের হচ্ছিল। আমি আমার সমস্ত শক্তি দিয়েও তার হাত ছাড়াতে পারছিলাম না। এক পর্যায়ে আমি কাঁদতে শুরু করলাম এবং চোখ বন্ধ করে সেই জিনটাকে বলতে লাগলাম, আপনি ওনাকে কেন কষ্ট দিচ্ছেন? আপনি আমাকে মেরে ফেলুন, উনি একজন ভালো মানুষ, আপনি কেন ওনাকে শাস্তি দিচ্ছেন? এই কথা বলার পর সাথে সাথে জাহিদ সাহেবের গলা ছেড়ে দেয় এবং জাহিদ সাহেব ধপাস করে বিছানায় বসে পড়ে। এরপর জাহিদ এবং আমার সামনেই হাজির হয় সাদা জুব্বা পরিহিতা 9 ফিটের জেহান জিন। তার চেহারাতে কোনো মায়া নেই, আছে এক শয়তানি আভাস। সে শয়তানের মতো হাসতে হাসতে বলল, মাশা, তুই শুধুই আমার, যে তোকে চাইবে আমি তাকেই মেরে ফেলবো। জাহিদ সাহেব ভয়ে গুটিসুটি হয়ে তাকিয়ে দেখছে কি হচ্ছে এইসব। মুহূর্তের মাঝে জেহান জিন এক শয়তানি হাসতে হাসতে তার রূপ ধারণ করল। সে মুহূর্তের মাঝে সুদর্শন পুরুষ থেকে হয়ে গেল এক কুৎসিত পুরুষ। তার সমস্ত শরীরে ছিল কালো বড় বড় লোম, দাঁতগুলো ছিল অনেক বড় বড়, হাতের নখগুলো বেশ ধারালো আর অনেক বড়। তার চেহারার মাংসগুলো গলে গলে পড়ছিল আর চোখগুলো কোটর থেকেও বেরিয়ে যাবে। চোখে কোনো মনি ছিল না। এই অবস্থায় সে একদম আমার কাছে চলে এলো, এতটাই কাছে যে আমার নিঃশ্বাসের শব্দটুকু তার কানে পৌঁছাচ্ছিল। আমি আর তাকিয়ে থাকতে পারলাম না তার দিকে। মনে হলো আমার কলিজাটা একদম গলার ডোরে এসে আটকে গেছে। আমি ওয়াক করে বমি করে দিলাম এবং সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে যাই। জেহান জিন আমার বমিগুলো খেতে লাগলো। আমি অজ্ঞান হয়ে পড়ে আছি। জাহিদ ভয়ে কাঁদছে। তার এতটুকু সাহস নেই সে আমাকে এসে ধরবে। সে আর স্থির থাকতে পারলো না। এত কিছু সহ্য করে সে অজ্ঞান হয়ে পড়ে গেল আমার মতোই। এরপর কি হয়েছে আমাদের সাথে আমরা কিছুই জানি না। যখন চোখ খুললাম তখন দেখলাম চারিদিকে বেশ অন্ধকার, সেখানে আলোর কোনো ছিটে ফোঁটাও নেই। আমি আস্তে আস্তে উঠলাম এবং এক দু পা করে সামনে এগুচ্ছি। জানি না সামনে কোনো গর্ত আছে কিনা। সোজাসুজি হেঁটে যাচ্ছি। প্রায় 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা হেঁটেই যাচ্ছি, কোনো রাস্তা পাচ্ছি না। জোরে জোরে জাহিদ জাহিদ বলে ডাকলাম, তারও কোনো শব্দ নেই। সে কি বেঁচে আছে নাকি সেই জিনটা তাকে মেরে ফেলেছে? আর আমাকে এটা কোথায় এনে রেখেছে? আমিও কি মারা গেছি? কোনো উত্তর নেই আমার কাছে। এরপর আমার সাথে কি হয়েছে আমি জানি না। যখন আমার হুঁশ ফিরলো তখন আমি বৃদ্ধ রাস্তার ময়লার একপাশে বসে আছি। মাথায় হাত দিয়ে দেখলাম মাথায় এত বড় একটা জটের বস্তা। হাত পায়ের দিকে তাকিয়ে দেখলাম হাত পায়ের চামড়া কুঁচকে গেছে, যেমনটা বৃদ্ধ মানুষদের হয় ঠিক তেমনটা। কিন্তু আমার এই অবস্থা কি করে হলো? উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম কিন্তু পারলাম না। শরীরে কোনো জোর নেই আমার। আমি একটা ছেলেকে বললাম, ভাইয়া এটা কোন জায়গা? তখন সে আমার দিকে তাকিয়ে পাগল বলে চলে গেল। এরপর এক এক করে আমি অনেককেই জিজ্ঞেস করলাম, কেউই আমার প্রশ্নের উত্তর দিল না, সবাই এড়িয়ে চলে গেল। আমি সবাইকে জিজ্ঞেস করছিলাম এটা কোন জায়গা, কিন্তু কেউ কোনো উত্তর দিচ্ছিল না। এক পর্যায়ে ব্যর্থ হয়ে আমি রাস্তার এক পাশে বসে পড়ি। কিছুক্ষণ বাদে আমি দেখি সাদা জুব্বা পরিহিতা 9 ফিটের একজন ছেলে আমার সামনে এসে হাজির। তার মুখটা খুবই সুন্দর লাগছে। সে আমার সামনে এসে বসলো এবং বলল, দেখেছো হুমাশা, আমাকে ধোঁকা দেওয়ার পরিণাম কি হতে পারে? এটা তো শুধু স্বপ্নে দেখিয়ে দিলাম, বাস্তবে যদি তুমি আমাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করো তাহলে এর পরিণাম আরো খারাপ হবে। এই বলে সে এক শয়তানি হাসি দিয়ে সেখান থেকে চলে গেল। এরপর আমার শরীরে কারো ধাক্কার অনুপস্থিতি টের পাই। চোখ খুলে দেখি আমি একটা আইসিইউতে ভর্তি এবং আমার চারপাশে বড় বড় ডাক্তাররা রয়েছে। আমি উঠে বসলাম। তারা একটু চমকে গেল। আমি আমার হাত পায়ের দিকে তাকালাম। আমার হাত পা ঠিকই আছে, আগে যেমনটা ছিল, মানে আমার 18 বছর বয়সে। ডাক্তাররা একজন আরেকজনের মুখে চাওয়াচাওয়ি শুরু করলো। এরপর একটা ডাক্তার বাইরে বের হয়ে গেল। কিছুক্ষণ বাদেই জাহিদ সাহেব দৌড়ে ভেতরে আসলেন। সে খুবই চিন্তিত, তার চোখে মুখে পানি। আমি কিছুই বুঝতে পারছিলাম না আমার সাথে কি হচ্ছে। জাহিদ সাহেব কাঁদতে কাঁদতে বললেন, হুমাশা তোমার কি হয়েছিল? গত 4 দিন যাবত তোমাকে আমি এত জাগানোর চেষ্টা করছিলাম কিন্তু তুমি জাগছিলেই না, বাধ্য হয়ে তোমাকে হসপিটালে আনতে হয়েছে। এরপর আমার মাথায় আসলো যে এতক্ষণ যা যা হয়েছে তার সবই ছিল আমার স্বপ্ন, কিন্তু আমি তখন কাউকে কিছু বললাম না। কি বা বলতাম? কিছুই তো বলতে পারি না। সে জিনটার কথা কাউকে বলতে গেলেই আমার মুখটা যেন বন্ধ হয়ে যায়। এরপর ডাক্তাররা আমার চেক আপ করলো এবং দেখলো আমি পুরোপুরি সুস্থ। এরপর জাহিদ আমাকে নিয়ে বাড়িতে চলে এলো। কেটে গেল কিছুক্ষণ পর জাহিদ সাহেব তার রুম থেকে আমার রুমে আসলেন। আমি জাহিদ সাহেবকে দেখে একটু উঠে বসলাম। সে এসে আমার পাশে বসলেন এবং বলতে লাগলেন, হুমাশা
তুমি আমাকে একটা সত্যি কথা বলবে? আমি তাকে মাথা নাড়ালাম এবং তার দিকে তাকিয়ে রইলাম। আচ্ছা হুমাশা, তোমার কি কোনো সমস্যা আছে? মাঝে মাঝে দেখি তুমি কার সাথে যেন কথা বলো, এমনকি খুব ভয় ভয় থাকো। ঠিক 4 দিন আগে রাতের বেলা তুমি তোমার রুমে শুয়েছিলে আর আমি আমার রুমে। রাতটা কেটে যাওয়ার পর সকালবেলা যখন আমি দেখলাম যে তুমি ঘুম থেকে এখনো ওঠোনি, তাই বাধ্য হয়ে আমি তোমার রুমে আসলাম। এসে দেখি তুমি ঘুমিয়ে আছো। আমি তোমাকে এত জাগানোর চেষ্টা করলাম যে তুমি উঠলেই না। সেই দিনটা পুরো কেটে গেল। রাতে আমার ভয় হচ্ছিল তোমার জন্য, না জানি কি হয়ে গেল। তাই আমি তোমাকে হসপিটালে নিয়ে আসি। সেখানে 3 দিন তোমাকে আইসিইউতে রাখা হয়। ডাক্তাররাও ব্যর্থ হয়েছিল। এরপর তুমি নিজে থেকেই উঠে গেলে। একটা স্বাভাবিক মানুষ 4 দিন কি করে ঘুমিয়ে থাকতে পারে? তখন আমার বুক ফেটে কান্না আসলো। আমি চাইলেও তাকে কোনো কিছুই খুলে বলতে পারছিলাম না। হঠাৎ আমি দেখি জানালার বাহিরে সেই সাদা জুব্বা পরিহিতা সেই জিনটি আবারও এসে দাঁড়িয়েছে এবং আমার দিকে তাকিয়ে মুচকি এক শয়তানি হাসি দিয়ে বলছে, আশা। এরপর আমি সাথে সাথে সেখান থেকে চোখ সরিয়ে ফেলি। আমি জাহিদকে বলি, কিছু হয়নি তো? দেখতে দেখতে দিন কাটতে লাগে। আমার সাথে প্রতিনিয়ত কিছু না কিছু অদ্ভুত ঘটনা ঘটতেই থাকে। জাহিদ তো প্রথমে ভেবেছিল হয়তো আমার মানসিক কোনো সমস্যা আছে, যার কারণে ও আমাকে একটি মানসিক ডাক্তারের কাছেও নিয়ে গিয়েছে। কিন্তু সেই ডাক্তার বলে আমি সম্পূর্ণ সুস্থ। আমি বুঝে উঠতে পারছিলাম না এই সমস্যা থেকে কিভাবে বের হব। একদিন পাশের বাড়ির ভাবি আসে জাহিদের জন্য ইলিশ মাছ ভুনার তরকারি নিয়ে। সে আমাকে দেখে প্রথমে ভেবেছিল আমি এই বাড়ির কাজের লোক, তাই আমাকে অত বেশি একটা পাত্তা দিত না। সেই ভাবি আবার জাহিদ সাহেবের সাথে একটা মাখামাখি সম্পর্ক, যেন হাসতে হাসতে জাহিদ সাহেবের কোলে উঠে যাবে এমন অবস্থা। এই সব বিষয় দেখে কেন যে আমার গা জ্বলতো তা আমি নিজেও জানি না। তো এক পর্যায়ে সে বলেই ফেললো জাহিদ সাহেব, এই মেয়েটা নিশ্চয়ই তোমাদের বাড়ির কাজের লোক, তাই না? অনেকদিন ধরেই দেখছি। তা কত করে বেতন দাও? আমিও একটা কাজের লোক খুঁজছিলাম। ঠিক তখনই জাহিদের মুখটা কালো হয়ে যায় এবং রাগান্বিত কণ্ঠে বলে, সরি ভাবি, ওই বাড়ির কাজের লোক না। আমার কারে ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল, এরপর থেকে আমি ওকে এখানে রেখেছি। আর ও থাকাতে আমার বরঞ্চ সব কাজেই অনেক বেশি সুবিধা হয়। রান্না বান্না সব কাজকর্ম ওই করে, যেমনটা ঘরের বউরা করে থাকে। এই কথা শুনে পাশের বাড়ির ভাবির মুখটা দেখার মতো ছিল। সে আর কোনো কিছু না বলে তৎক্ষণাৎ সেখান থেকে চলে যায়। তো সেই দিন দুপুরবেলা তাদের বাড়িতে বিরিয়ানি রান্না করা হয়েছে। সম্ভবত তার মা এসেছিল বাড়িতে। তার সেই ভাবি আর জাহিদের কথা শুনে এই বাড়িতে আসলো না খাবার দিতে। খুব রেগে ছিল। তার মাকে দিয়ে জাহিদের জন্য খাবার পাঠালো। মহিলাটা বৃদ্ধ, কিন্তু আমাকে দেখে কেন যেন আমার দিকে এক মায়া ভরা দৃষ্টিতে তাকিয়েছিল। এই প্রথম কেউ আমার দিকে এভাবে তাকিয়েছে। ওনাকে দেখে একদম আমার মায়ের কথা মনে পড়ে গেল। তখনই আমার চোখ দিয়ে 2 ফোঁটা পানি পড়ে গেল। সে হয়তো কোনো কিছু আন্দাজ করতে পেরেছিল। জাহিদকে খাবার দিয়ে যাওয়ার সময় আমাকে বলল, তোমার নাম কি? আমি তাকে বললাম, আমার নাম হুমাশা। বৃদ্ধ মানুষ হয়তো কোনো কিছু আন্দাজ করতে পেরেছে। সে আশেপাশে চোখ বুলিয়ে নিল। এরপর আমাকে বলল, কালকে তুমি আমাদের ঘরে এসো, তোমার সাথে আমার কথা আছে। এরপর সে চলে গেল। আমি ভাবতে লাগলাম আমার সাথে আবার কি কথা বলবে, আর ওনাকে তো আমি চিনিই না। যাই হোক, পরদিন আমি তাদের বাড়িতে গেলাম। কিছুটা ভয় ভয় ছিলাম, কেননা সেই ভাবিকে সেই দিন জাহিদ আমার জন্য কথা শুনিয়ে, তাই হয়তো আজ আমাকে দেখলে আমাকেও কোনো কথা শোনাতে পারে। জাহিদ সাহেব তখন ঘুমিয়ে আছে। আমি তাকে বললাম, আমি একটু আপনাদের পাশের ঘরে যাচ্ছি, সে আন্টি আমাকে যেতে বলেছে। তো জাহিদ সাহেব এতে সম্মতি জানালে। এরপর সে আন্টিকে গিয়ে আমি সালাম দিল। আন্টি কোনো কথা না বলে আমার গায়ে কি সব পানি ছিটিয়ে দিল। সঙ্গে সঙ্গে আমার শরীরটা একদম হালকা হয়ে গেল। পাশের বাড়ির ভাবির মা পানি ছুঁড়ে মারার পর আমার কেমন যেন লাগছিল, এবং তার সাথে সাথে সে পানি হাতে নিয়ে মুখে কিছু একটা বলে ঘরের চারিপাশে ছুঁড়ে মারলো। আমার মনে হলো আমার গাটা কেমন যেন হালকা হয়ে গেছে। এরপর সে আমার বাঁ হাতের কনিষ্ঠ আঙ্গুল চেপে ধরে। এত জোরে চেপে ধরেছিল যে আমার চোখ দিয়ে পানি বের হয়ে গিয়েছিল। যাই হোক, এরপর চোখ বন্ধ করে বিড়বিড় করে কিছু একটা বলে আমাকে ফু দেয়। সাথে সাথে আমি ঢুকরে কেঁদে উঠি। এরপর সে আমাকে বলতে থাকে, তোমার সাথে যা যা হয়েছে সবকিছু আমাকে বলো। আমি নিজেও অবাক হয়ে গেছি, আমি কিভাবে সেই জিনের ব্যাপারে বলতে পারলাম। আমি তো জিনের ব্যাপারে অনেকবার বলতে চেয়েছি, কিন্তু বলতে পারিনি। আমার সাথে শুরু থেকে যা যা হয়েছে আমি সবকিছু বলে দেই।
এমনটাও বলে দেয় সেই জিনটা আমাকে বলেছে যে আমার বাবা মাকেও সে মেরে ফেলেছে। এরপর সে আন্টি আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, তোমাকে বলেছে ও আশিক জিন, কিন্তু ও আশিক জিন না, কেননা আশিক জিন কখনোই মানুষের ক্ষতি করে না, ও হচ্ছে একটা খবিশ জিন। তোমাদের গ্রামে ও যে বট গাছে থাকতো সেই বট গাছে ওকে আটকে রাখা হয়েছিল এবং ওকে আটকে রেখেছিল কোনো এক শক্তিশালী তান্ত্রিক, কিন্তু তুমি ওকে সেখান থেকে বের করে এনেছো, যার কারণে ও তোমার পিছু ছাড়বে না। সেই দিন যদি তুমি ওর ডাকে সাড়া না দিয়ে নিজের মতো হেঁটে চলে যেতে তাহলে এইসব কিছু দেখতে হতো না। তুমি হয়তো ভাবছো যে আমি এত কিছু কিভাবে জানি। আমার বাবাও ছিলেন একজন তান্ত্রিক, আর তার থেকে আমি এইটুকু শিক্ষা পেয়েছি, তাই কখনো কারোর সাথে খারাপ জিন থাকলে আমি সেটা অনুভব করতে পারি। আর আমি অনুমান করেছি যে তুমি খুব কষ্টে আছো, এই সমস্যা থেকে বের হতে পারছো না, কিন্তু সমস্যা নেই, আমি আছি তোমার সাথে। এরপর সে আলমারির সিন্দুক থেকে একটা ছোট্ট তাবিজ বের করে, যে তাবিজটি ছিল একটা কাগজে মোড়ানো এবং কাগজের উপরে কিছু আরবি লেখা ছিল। এরপর সেই তাবিজটা আমার বাঁ হাতে বেঁধে দেয় এবং বলে, যদি কখনো তুমি এই তাবিজটি হারিয়ে ফেলো তাহলে আমার আর কিছুই করার নেই। সেই জিনটি তোমার ক্ষতি তো করবেই, বরং আমার ক্ষতিও করবে, তাই এই তাবিজটি তুমি সবসময় তোমার সাথে এবং সাবধানে রাখবে। আর যত তাড়াতাড়ি সম্ভব তুমি কোনো ভালো একটা তান্ত্রিকের কাছে যাও, গিয়ে তাকে তোমার সবকিছু খুলে বলো। সে যদি এই জিনটাকে বন্দী করতে পারে তাহলে তুমি মুক্তি পাবে, সেই জিনটা আর কখনোই তোমার আশেপাশে থাকতে পারবে না। ভুলবশত যদি তাবিজ হারিয়ে যায় তাহলে কারোর রক্ষা নেই মা, তুমি সাবধানে থেকো। আমি তাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কান্না করি। এরপর তাদের রুম থেকে আমি চলে আসি। রুমে এসে দেখি জাহিদ আমার রুমের খাটের উপর বসে আছে, তার মাথা নিচু, কিন্তু রাগে সাপের মতো হিস হিস করছে। আমি তাকে বললাম, আপনার কিছু লাগবে? তখন সে আমার দিকে না তাকিয়ে বলল, তুমি ওই বাড়িতে কেন গিয়েছিলে? আমি একটু অবাক হই, কেননা এর আগে তার এরকম ব্যবহার আমি কখনোই দেখিনি। আমি আমতা আমতা করে বলতে থাকি, আজকে আসলে ওই বাসার ভাবি আমাকে যেতে বলেছিল, সে বিরিয়ানি রান্না করছিল, তাই আমাকেও বলছিল যে আমি যেন তার থেকে রেসিপিটা শিখে আসি। তোর এত বড় সাহস, তুই মিথ্যা বলিস? জাহিদ সাহেবের মুখে তুই তুকারি শুনে আমি প্রচন্ড অবাক হয়ে গেলাম, কেননা এর আগে কখনোই জাহিদ সাহেব আমাকে তুই তুকারি করে কথা বলেনি। তাহলে কি জাহিদ সাহেবের ভেতর সেই জিন ভর করেছে? আমি আর একটি কথা বলবো, অমনি জাহিদ সাহেব আমার দিকে মুখ তুলে তাকায়, তার চোখ দিয়ে যেন এক্ষুনি রক্ত বের হয়ে যাবে এবং মুখটাও কি বিচ্ছিরি দেখাচ্ছে। মনে হচ্ছে জাহিদ সাহেবের মুখের চামড়াগুলো গলে গলে পড়ছে। মুখটা ছিল রাগান্বিত শয়তানের মতো। এটা দেখে আমি এক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যাই। যখন চোখ খুলে তাকাই তখন আমি দেখি সেই ভাবির বাড়িতে এবং আমার পাশে বসে আছে ভাবির মা। আমি তখন তার কাছে জানতে চাইলাম, আমি এখানে কি করে এলাম? আমি তো জাহিদ সাহেবের ঘরে ছিলাম। তখন সে বলল, তোমার চিৎকার শুনে আমরা সবাই ওই রুমে যাই এবং গিয়ে দেখি তুমি একাই অজ্ঞান হয়ে পড়ে আছো, কিন্তু আজব ব্যাপার, জাহিদকে কোথাও দেখতে পাইনি। এই কথা শুনে আমার কেমন যেন বুকটা ধক করে উঠলো। তাহলে কি জাহিদ সাহেবকে ও মেরে ফেলেছে? আমি পাগলের মতো জাহিদ সাহেবকে খুঁজতে লাগলাম। সেই জিনটা তোমার এখন কোনো ক্ষতি করতে পারবে না, কেননা তোমার কাছে একটা তাবিজ আছে, কিন্তু জাহিদের গায়ে কোনো তাবিজ নেই, তাই জাহিদের রূপ নিয়ে ও তোমার সামনে এসেছিল। তোমার সাথে খুব ভয়ঙ্কর কিছু হতে চলেছে মা, তুমি খুব সাবধানে থেকো। তুমি এক কাজ করো, তুমি আমার সাথে আমার গ্রামের বাড়িতে চলো, আমি সেখানে একটা ভালো কবিরাজকে চিনি, সে তোমার নিশ্চয়ই সাহায্য করতে পারবে। আমি বললাম, কিন্তু জাহিদ সাহেবকে ছাড়া আমি কি করে যাব? ও যদি জাহিদ সাহেবের ক্ষতি করে ফেলে? চিন্তা করো না হুমাশা, জাহিদের ও কিছুই করতে পারবে না, ও শুধু জাহিদের রূপ নিয়ে তোমার সামনে আসতে পারবে। তাহলে জাহিদ সাহেব এখন কোথায় আছে? আছে কোথাও, কিন্তু জাহিদের ও কোনো ক্ষতি করতে পারবে না, এটা আমি ভালো করেই জানি। বেশি কথা বাড়িও না মা, আমাদের যা করার জলদি করতে হবে। আমি আর কোনো কিছু ভাবলাম না, সেই আন্টির সাথে রওনা দিলাম তাদের গ্রামের বাড়ি। তাড়াতাড়ি করে একটা বাসে উঠে পড়লাম, মনে মনে শুধু জাহিদ সাহেবের জন্য দোয়া করছি, আল্লাহ যেন তাকে রক্ষা করে। হঠাৎই বাসের জানালা দিয়ে বাইরে তাকাতেই দেখলাম জাহিদ সাহেব বাইরে দাঁড়িয়ে আছে আর আমার দিকে কাঁদো কাঁদো চোখে তাকিয়ে বাস থামানোর জন্য বলছে। তাকে এই অবস্থায় থাকতে দেখে আমি পাগল হয়ে গেলাম। আমি তখনই বললাম যে আমি বাস থেকে নেমে যাব, কিন্তু সেই আন্টি আমাকে হাত ধরে বলল, এটা জাহিদ না, জাহিদ এখানে আসবে কি করে? এটা জাহিদের রূপ নিয়েও সেই শয়তান জিনটা তোমাকে বের করতে যাচ্ছে। তুমি তো এতটাও অবুঝ নয়। আমরা যেখানে যাচ্ছি সেখানে সে জিনের সাহায্য হবে, তাই সে আমাদের বারবার আটকানোর চেষ্টা করছে। এরপর সেই আন্টির কথাই শুনলাম। আমি আর কোনো দিকে না তাকিয়ে চোখটা বন্ধ করে রইলাম। কিছুক্ষণ পর সেই আন্টির গ্রাম চলে এলো। গ্রাম থেকে নামতেই সেই আন্টি আমাকে নিয়ে এক পর্যায়ে দৌড়াতে দৌড়াতে হাঁটছিল। আমি শুনতে পেলাম পেছন থেকে আমার নাম ধরে কেউ ডাকছে, হুমাশা, হুমাশা, যেও না, তোমার পায়ে পড়ছি, যেও না ওখানে। আমি কানে হাত দিয়ে দৌড়াতে লাগলাম, কেননা অনেক হয়েছে, অনেক।
এই জিনের জন্য আমি সবকিছু হারিয়েছি, এখন জাহিদ সাহেবকে আমি হারাতে চাই না, আমি এই জিন থেকে মুক্তি চাই। এরপর সেই আন্টির সাথে আমি একটা কবিরাজের কাছে চলে গেলাম। সেই কবিরাজ ছিল অনেক বেশি শক্তিশালী। কবিরাজের বাড়িতে ঢোকার পরই সেই শব্দ পেছন থেকে বন্ধ হয়ে যায়, আর সেই জিনটি পেছন থেকে হাউমাউ করে কাঁদতে থাকে আর বারবার বলে সেখান থেকে চলে আসার জন্য। কিন্তু আমি আর সেই কথায় পাত্তা দিই না। বহু কষ্ট পাড়ি দিয়ে আমরা সেই কবিরাজের বাড়িতে পৌঁছাই। যখন আমরা সেই কবিরাজের বাড়িতে পৌঁছেছি তখন মনে হচ্ছিল বাহিরে ঝড় তুফান হচ্ছে। আমি দেখলাম সব ঝড় তুফান সেই তান্ত্রিকের উঠোনেই হচ্ছে, বাহিরে কোনো ঝড় তুফান কিছুই নেই। এরপর আন্টির সাথে আমি সেই কবিরাজের সাথে দেখা করি। কবিরাজ আমাকে দেখে আমাকে বলল ভেতরে এসে বসতে। ভেতরে গিয়ে দেখলাম সেখানে আরো একজন মহিলা বসে আছে। পরবর্তীতে জানতে পারলাম এটা ওনার স্ত্রী। সেই কবিরাজকে সবকিছু খুলে বলতে নিলে তখনই সে কবিরাজ হাত দিয়ে তার কথা থামায় এবং বলে, আমি সব জানি, আমাকে বলতে হবে না। এটা একটা দুষ্ট জিন, মূলত এই জাতির জিন ছলনাময়ী। সে প্রথমে নিজের পরিচয় দিয়েছে আশিক জিন, কিন্তু সে আশিক জিন নয়। এরপর আস্তে আস্তে নিজের ভালো চরিত্র তুলে ধরেছে, কিন্তু আসলে এটা মস্ত বড় এক শয়তান জিন। এই জিন মানুষের ক্ষতি ছাড়া আর কিছুই করতে পারে না। তোমার কি মনে হয় এই জিন তোমাকে ভালোবাসে? কখনোই না, বরঞ্চ সামনের অমাবস্যার রাতে তোমাকে মেরে তোমার রক্ত পান করে সে আরো বেশি শক্তিশালী হয়ে যাবে। এমনকি তোমার মা বাবাকেও মেরে ফেলেছে। এই জিনটাকে সাহায্য করা অত একটা সহজ নয়, কিন্তু আমাদের চেষ্টা করে যেতে হবে, নয়তো কোনো না কোনো অঘটন ঘটে যেতে পারে। তখন আমি সেই কবিরাজকে বললাম, তাহলে আমরা কি করতে পারি বাবা? তিনি বললেন, এই জিন যেহেতু জাহিদের রূপ একবার ধারণ করেছিল, তাই জাহিদকে আমাদের আসনে বসাতে হবে এবং জাহিদের ভেতর সেই জিনকে আনতে হবে। এরপর সেই জিনটা আরো অনেকগুলো কথা বলে, যেগুলো আমি গল্পের শেষে বলবো। তো যাই হোক, এখন আমি আর আন্টি ভাবতে লাগলাম যে জাহিদ সাহেবকে এখানে কি করে আনবো, আর আমরা যদি এই বাড়ি থেকে বের হই তাহলে আমাদের নির্ঘাত মৃত্যুই হবে, কেননা বাহিরে যে পরিমাণ ঝড় তুফান হচ্ছে সেই জিনটা খুবই রেগে আছে। কবিরাজ বলল, চিন্তা নেই, আমি আমার একটা জিনকে পাঠাচ্ছি, সেই জিনটা জাহিদকে কোনো না কোনো ভাবে এখানে নিয়ে আসবে। কিন্তু কথা হচ্ছে বাহিরে থাকা শয়তান জিনটা অনেক বেশি শক্তিশালী। এমনও হতে পারে এই শয়তান জিন আমার পালিত জিনকে মেরেও ফেলতে পারে। তাই হুমায়শা, যা করার তোমাকেই করতে হবে। তোমার কাছে তো এমনিতেই একটা তাবিজ আছে, আমি তোমাকে আরো 3টি তাবিজ দিচ্ছি, তুমি সেই তাবিজগুলো নিজের কাছেই রাখবে। সে জিনটা তোমার পিছু পিছু যাবে, কিন্তু তোমার কোনো ক্ষতি করতে পারবে না। একটা তাবিজ এখানকার পুকুরে ফেলে দিয়ে যাবে এবং 2টি তাবিজ তোমার সাথে নিয়ে যাবে। একটি তাবিজ সাথে সাথে জাহিদকে পরিয়ে দিবে এবং আরেকটি তাবিজ তোমার কাছেই রাখবে। তাহলে সেই জিনটা তোমার সাথে জাহিদেরও কোনো ক্ষতি করতে পারবে না এবং তোমরা সুস্থভাবে এখানে ফিরে আসতে পারবে। আমি আর দেরি করলাম না, কবিরাজ থেকে 3টি তাবিজ নিয়ে বেরিয়ে গেলাম। একটি তাবিজ পুকুরে ফেলে দিলাম, বাকি 2টি তাবিজ আমার কাছে ছিল। তাবিজটা পুকুরে ফেলার সাথে সাথে মনে হচ্ছে পুকুরের মধ্যে ঝড় হচ্ছে। আমি সাথে সাথে বাসে উঠে পড়লাম। বাস চলছে, কিন্তু বাসের চারপাশে মনে হচ্ছে ঘূর্ণিঝড় হচ্ছে। মনে হচ্ছে এখনই বাতাসে বাসটা উড়িয়ে নিয়ে যাবে। আমার সাথে বাসে থাকা সকল যাত্রীও প্রচন্ড ভয় পেয়ে যায়। মনে মনে একটাই দোয়া করতে থাকি যে যেভাবেই হোক জাহিদ সাহেবের কাছে আমাকে পৌঁছাতেই হবে, নয়তো এই জিনটা জাহিদ সাহেবের ক্ষতি করে ফেলবে। এই দুনিয়াতে জাহিদ ছাড়া আমার আপন বলতে কেউ নেই। হঠাৎ করে বাসটা ব্রেক করলে আমি একদম সামনের দিকে ঝুঁকে পড়ি এবং সামনের সিটে আমার মাথা কিছুটা বাড়ি লাগে। সাথে সাথে আমার চোখ বন্ধ হয়ে যায়, আর কোনো কিছুই মনে নেই আমার। যখন চোখ খুলে তাকালাম তখন দেখলাম আমি বাসের মধ্যেই আছি এবং বাস তার নিজের মতোই চলছে। সবার দিকে তাকিয়ে দেখলাম তারা সবাই স্বাভাবিক। কেউ কানে হেডফোন গুঁজে গান শুনছে, তো কেউ ঘুমিয়ে আছে, কেউ সামনের দিকে তাকিয়ে আছে, আর কেউ জানালা দিয়ে বাহিরের দৃশ্য দেখছে। বুঝতে পারলাম যে আমার সাথে কি হচ্ছে। এই সবকিছুই করছে সে শয়তান জিনটা। কিছুক্ষণ পর বাসের হেল্পার আসে আমার কাছে টিকিট চাইতে। আমি ব্যাগ থেকে টিকিট বের করতে যাব। সারা ব্যাগ তন্ন তন্ন করেও আমি বাসের টিকিট কোথাও খুঁজে পাচ্ছি না। কিন্তু আমার মনে আছে বাসে আমার একটা টিকিট ছিল, তাহলে সেই টিকিটটা কোথায় গেল? আমি সেই বাস হেল্পারের সামনেই আমার ব্যাগটা এমন ভাবে খুঁজছিলাম যেন কোনো মণিমুক্তা খুঁজছি, কিন্তু কোথাও টিকিট খুঁজে পাচ্ছিলাম না। এক পর্যায়ে আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আমাকে এই অবস্থায় দেখে হেল্পার বলল, আরে আরে আপা, আপনি কাঁদতেছেন কেন? টিকিট হারায় ফেলছেন? সমস্যা নাই, এর লেখা কান্দন লাগে? এরপর সে বলল, ঠিক আছে, তাহলে বাসের টিকিটের টাকাটা দিয়ে দেন। এরপর আমি তাকে টাকা দিয়ে দিলাম। এরপর আমি কিছুটা নিশ্চিন্ত হই। দেখতে দেখতে আমি জাহিদ সাহেবের বাড়ির সামনে চলে আসি। বাস থেকে নেমে আমি এদিক ওদিক তাকাতে থাকি। মনের মধ্যে কিছুটা ভয় কাজ করছে। দেখলাম আশেপাশে কেউ নেই। এরপর আমি দৌড়াতে শুরু করলাম। দৌড়াতে এক পর্যায়ে জাহিদ সাহেবের বাড়িতে পৌঁছে গেলাম। আমি উড়াধুরা কলিং বেল বাজাচ্ছি, কিন্তু জাহিদ গেট খুলছে না। মনের মধ্যে আরো বেশি ভয় কাজ করছে। আমি আরো জোরে জোরে কলিং বেল বাজাতে লাগলাম এবং সেই সাথে দরজাও ধাক্কাচ্ছি, কিন্তু কেউ দরজা খুলছে না। এরই মধ্যে আমি আমার ঘাড়ে কারো হাতের স্পর্শ টের পাই। সাথে সাথে চমকে উঠি, কিন্তু পেছনে ঘুরে তাকানোর সাহস নেই। তারপরও আমি যথেষ্ট সাহস নিয়ে পেছনে ঘুরে তাকাই। তাকিয়ে দেখি জাহিদ সাহেব দাঁড়িয়ে আছে। কি ব্যাপার হুমায়শা?
তুমি এত চিন্তিত কেন? আর এইভাবে গেট নক করছিলে যেন আগুন লেগে গেছে ঘরে। আর তুমি কোথায় ছিলে? আমি তার কোনো প্রশ্নেরই উত্তর দেওয়ার সময় পাচ্ছিলাম না। আমি তাকে বললাম, দেখেন জাহিদ সাহেব, আমি আপনাকে সব বলবো, সব প্রশ্নের উত্তর দিব, কিন্তু এখন সব প্রশ্নের উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব না। আমার হাতে সময় খুব কম। আপনি তাড়াতাড়ি আমার সাথে চলুন। এই বলে যেই না আমি তার হাত ধরতে যাব, অমনি সে উল্টো পায়ে কিছুটা পিছিয়ে গেল। আর একজন স্বাভাবিক মানুষের এভাবে উল্টো পায়ে পিছিয়ে যাওয়া একদম অস্বাভাবিক ব্যাপার, যেটা দেখে আমি প্রচন্ড অবাক হয়ে যাই। জাহিদ সাহেব বলে, আমি যাব তোমার সাথে, তুমি আগে ঘরে এসে বসো, আমরা একটু কথা বলি, তারপর যাব। এই বলে সে আমার দিকে তাকিয়ে কাঁদো কাঁদো চোখে কথাগুলো বলল। তার চোখ দিয়ে এক দু ফোঁটা পানিও পড়ছে। আমি বুঝতে পারছি না আমার সাথে কি হচ্ছে। এরপর চোখের পলকে সে দরজা খুলে ভেতরে চলে গেল। তার সাথে আমার কোনো স্পর্শ লাগেনি। রুমের ভেতরে গিয়ে সে আমাকে হাতের ইশারায় ডেকে বলছে, আসো হুমাশা, আসো, আরে ঘরে আসো, কতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবে। আমি ঘরের ভেতর পা রাখবো অমনি আমার বাটন ফোনে একটা কল। এই বাটন ফোনটি জাহিদ সাহেব আমাকে দিয়েছিলেন তার সাথে কথা বলার জন্য। আসার আগে সেই কবিরাজ আমার নাম্বারটা তার ফোনে সেভ করে রেখেছিল। কলটা রিসিভ করতে যাব অমনি জাহিদ সাহেব আরো জোরে বলে উঠলো, কি ব্যাপার হুমাশা, তোমাকে না ঘরে আসতে বললাম, তুমি কেন বাইরে দাঁড়িয়ে আছো, ঘরে আসো। তার এরকম আচরণ দেখে আমি প্রচন্ড ভয় পেয়ে যাই। তবু আমি কলটা ধরি। কল ধরতে ওপাশ থেকে কবিরাজ বলে উঠে, হুমাশা, ভুলেও ঘরের ভেতর যাবে না, ঘরের ভেতর সেই শয়তানের প্রস্তাব আছে। তুমি যদি ভুলেও সেই ঘরে একবার পা দিয়ে ফেলো তাহলে কিন্তু তোমার তাবিজটি ভেঙে যাবে আর সেই শয়তান তোমার ভেতর ভর করতে পারবে। আর যাকে তুমি জাহিদ ভাবছো সে জাহিদ নয়, সে শয়তান জিনটি। সেই শয়তানটা জাহিদকে পানির ট্যাঙ্কে বন্দি করে রেখেছে। সবকিছু আমি আমার জিনের দ্বারা জানতে পেরেছি। তুমি তাড়াতাড়ি ছাদে চলে যাও আর সেই পানির ট্যাঙ্ক থেকে জাহিদকে বের করো। আমি সাথে সাথে দৌড়ে যাই ছাদে এবং দৌড়ে যাই সেই পানির ট্যাঙ্কের কাছে। পানির ট্যাঙ্কের ঢাকনা খুলতেই দেখলাম জাহিদ সাহেব সেখানে বসে আছে। জাহিদ সাহেব আমাকে দেখে বললেন, তুমি কোথায় ছিলে হুমাশা? কে যেন আমাকে এখানে আটকে রেখেছে। আমি তো ঘুমিয়েছিলাম, তাহলে আমি এখানে কি করে এলাম? আমি তাড়াতাড়ি সেখান থেকে তাকে বের করলাম এবং কবিরাজের দেওয়া সেই তাবিজটি তার হাতে মুঠ করে দিয়ে বললাম, এই তাবিজটি ভুলেও হারাবেন না, এই তাবিজটি আপনাকে রক্ষা করবে। তখন জাহিদ সাহেব অনেক প্রশ্ন করছিলেন, এটা কিসের তাবিজ, আর তুমি কোথায় গিয়েছিলে, কি হচ্ছে এইসব? সবকিছুর উত্তর দিব জাহিদ সাহেব, আমাদের হাতে সময় খুব কম, আপনি আমার সাথে চলুন। জাহিদ সাহেবের হাত থেকে তাবিজটি যেন না পড়ে যায় তাই জাহিদ সাহেবের হাতে মুঠ করে আমি জাহিদ সাহেবের হাত শক্ত করে ধরে রাখলাম এবং আমার অন্য হাতে আরো একটি তাবিজ আছে। ছাদ থেকে নিচে নামবো ঠিক সেই মুহূর্তে দেখলাম আমার রূপ ধরে সেই জিনটি দাঁড়িয়ে আছে। জাহিদ সাহেব আমার হাত ছেড়ে দিলেন এবং সে ভাবতে লাগলেন আসল হুমাশা কি। ছাদের গেটের পাশে থাকা আমার রূপ ধরে সে বলছে, জাহিদ সাহেব, আমি হুমাশা, আর আপনার পাশে যে দাঁড়িয়ে আছে সে একটা শয়তান, সে আমাদের দুজনকে মেরে ফেলতে এসেছে। আপনি এক্ষুনি তার থেকে সরে যান আর আপনার হাতে থাকা তাবিজটিও ফেলে দিন, নয়তো আমরা কখনো এক হতে পারবো না। আমি জাহিদ সাহেবের দিকে হাত বাড়িয়ে দিয়ে বললাম, না না জাহিদ সাহেব, আপনি যাবেন না, ও একটা দুষ্ট জিন, ও আমার রূপ ধরে আপনাকে এসব কথা বলছে, যাতে আপনি ওর কথা শুনে এই তাবিজটি ফেলে দিন আর আপনাকে সাথে সাথে ও মেরে ফেলবে। ঠিক তখন আমার রূপ ধরে জিনটি বলে, জাহিদ, তুমি কি চাও আমি তোমার জীবন থেকে চলে যাই? তাহলে ঠিক আছে, আমি এখনই চলে যাচ্ছি তোমার জীবন থেকে, আর কখনোই তোমার জীবনে আসবো না। তখন জাহিদ সাহেব কাঁদতে কাঁদতে তার দিকে যেতে থাকে আর বলে, না না হুমাশা, আমি তোমাকে হারাতে চাই না, আমি তোমাকে অনেক ভালোবাসি, প্লিজ তুমি আমাকে ছেড়ে চলে যেও না। অমনি পেছন থেকে তার হাত টেনে আমি বলি, চোখ দিয়ে আমার টলমল করে পানি পড়ছে, দয়া করুন জাহিদ সাহেব, ওর কথা আপনি শুনবেন না, ও একটা দুষ্ট জিন, ও শয়তান, ও আমার মা বাবাকে মেরে ফেলেছে, এখন ও আমার রূপ ধরে আপনাকে এসব বলছে। তখন জাহিদ সাহেব বলে, আমি কাকে বিশ্বাস করব? তোমাদের দুজনকেই তো একরকমই লাগছে, তাহলে আসল হুমাশা কে? এরই মধ্যে সেই কবিরাজ আমার ফোনে আবারও ফোন করে। আমি ফোনটা ধরেই সেই কবিরাজ বলে, তুমি ফোনটা জাহিদের কানে দাও। আমিও তাই করি। এরপর কবিরাজ বলে, আমি হচ্ছে আসল হুমাশা, আর যে তাবিজ ফেলে দিতে বলছে সে হচ্ছে শয়তান দুষ্ট জিন। এবার জাহিদ সাহেব আমার কথা বিশ্বাস করেন। এরপর সে তাবিজটি আরো শক্ত করে মুঠ করে ধরে এবং অন্য হাত দিয়ে আমার হাত ধরে। এরপর আমরা দৌড়াতে শুরু করি। এরপর পেছন থেকে সেই জিনটা বলে ওঠে, ঠিক হচ্ছে না এই সব, এর পরিণাম খুব খারাপ হবে। আমি আর জাহিদ সাহেব তার কোনো কথায় পাত্তা দেই না। এরপর আমরা তাড়াতাড়ি করে রওনা দিই সেই কবিরাজের বাড়িতে। অনেক সময় পর আমরা সেখানে পৌঁছে যাই। কবিরাজের ঘরে ঢুকার পরই সে জিনটা পেছন থেকে হুঙ্কার দিয়ে বলতে থাকে, এর পরিণাম খুব খারাপ হবে, তোরা দুজনেই এই ভোগ করবি। কবিরাজ জাহিদ সাহেবের উপর পানি পড়া ছিটিয়ে দেয় এবং জাহিদ এবং আমার হাত থেকে তাবিজ দুটো নেয়, নিয়ে আসনের প্লেটে রেখে দেয়। এরপর তাদের বাড়ির উঠোনে একটি সাদা বৃত্ত আঁকা হয়, যেটা ছিল বট গাছের রসের গুঁড়ো। সেই বৃত্তের ভেতর কবিরাজ বসেন এবং আমাকে ডাক দেন। একটি পীড়াতে আমিও বসি। এরপর তিনি শুরু করেন তার কাজ। চারিদিকে মনে হচ্ছিল সব ভেঙে চুরে একাকার হয়ে যায়। কবিরাজ আমাকে বলেছে চোখ বন্ধ করে রাখতে, আমি যেন চোখ না খুলি, যে শব্দই পাই না কেন।
আমিও চোখ বন্ধ করে রইলাম। কিছুক্ষণ বাদেই আমি শুনতে পেলাম জাহিদ সাহেব আমার নাম ধরে ডাকছে আর কাঁদছে। হুমাশা, দেখো আমার সাথে কি হয়ে গেল এটা। এই কথা শুনে আমার বুকটা কেমন ধক করে উঠলো। আমি যেই না চোখ খুলে তার দিকে তাকাবো অমনি কবিরাজ আমার হাতে চিমটি কেটে বলল, ভুলেও ওদিক তাকিও না, এটা সেই দুষ্ট জিনের কাজ। সব কাজ শেষ হয়ে গেলে আমাকে একটি সাদা সুতো পরিয়ে দেয়। এরপর আমি তাদের ঘরে চলে আসি। এখন জাহিদ সাহেবকে আমার বসানো সেই পিঁড়িতে বসতে হবে। এরপর জাহিদ সাহেব সেই পিঁড়িতে বসে পড়ে এবং সেই সাদা বৃত্ত থেকে সেই কবিরাজ বেরিয়ে যায়। বের হবার আগে সেই সাদা বৃত্তের কিছুটা অংশ মুছে দেয়। সাথে সাথে সেই শয়তান জিনটির বৃত্তে প্রবেশ করে এবং জাহিদ সাহেবের ওপর ভর করে। সেই জিনটি বৃত্তে প্রবেশ করার সাথে সাথে কবিরাজ বৃত্তটি বন্ধ করে দেয় এবং সেই জিনটি জাহিদ সাহেবের ভেতরেই থাকে এবং সেই বৃত্তি থেকে আর বের হতে পারছে না। এর মধ্যে জাহিদ সাহেবের ভেতর ঢুকে কেমন যে করছিল আমার দেখে চোখ দিয়ে পানি বের হয়ে যাচ্ছিল, হুক্কার দিচ্ছিল এবং নিজের গালে খামচি কাটছিল, নিজের চুল টেনে ছিঁড়ে ফেলছিল। এতটা ভয়ঙ্কর হবে এই দৃশ্যটা আমি কখনোই ভাবতে পারিনি। আমার বারবার ইচ্ছে করছিল সেই বৃত্তের ভেতরে গিয়ে জাহিদ সাহেবকে রক্ষা করি, কিন্তু কবিরাজ আমাকে যেতে দেয়নি। এরপর কবিরাজ তার মন্ত্র পড়ে এক এক করে জাহিদের ওপর মারতে থাকে। সাথে সাথে সেই জিনটির যেন জান বের হয়ে যাচ্ছে এমন অবস্থা। এক পর্যায়ে সেই জিনটা আর সহ্য করতে না পেরে বলল, মাফ করে দে, মাফ করে দে, মাফ করে দে, আমি চলে যাচ্ছি, আমি আর কখনো আসবো না। কিন্তু কবিরাজ জানতো যে এই জিন হচ্ছে মিথ্যেবাদী, সে আসবে না মানে সে আবার আসবে। এরপর সে কবিরাজ বলল, মাফ এক শর্তে করব, তুই যদি আমার হাতে থাকা এই বোতলের মধ্যে ঢুকে যাস তাহলে আমি তোকে মাফ করব, নয়তো তোকে এক্ষুনি মেরে ফেলবো। সে জিনটি নিজের প্রাণের ভয়ে সেই বোতলের ভেতর ঢুকে যায় এবং সাথে সাথে কবিরাজ বোতলের ঢাকনা বন্ধ করে দেয়। অবশ্য জাহিদ সাহেব অজ্ঞান হয়ে পড়েছিল, তার অবস্থা খুব খারাপ ছিল, মুখটা রক্তাক্ত হয়ে গেছে। তাকে ধরাধরি করে কবিরাজের ঘরে নিয়ে যাওয়া হলো। সেই কবিরাজ আমাকে সেই বোতলটি দেখিয়ে দিল। আমি দেখলাম সেই কাচের বোতলে কালো ছায়া, যেটা দেখে আমার প্রচন্ড ভয় লাগছিল। আমি তাকে বললাম, বাবা আপনি জিনটাকে মেরে ফেলুন, নয়তো সে আবারও আমার ক্ষতি করতে পারে। কিন্তু সে কবিরাজ বলল, না ওকে মারবো না, ও এইভাবে বন্দী থাকবে সারা জীবন। এরপর কবিরাজ তাদের পাশের নদীতে সেই বোতলটি ফেলে দেয়। এরপর সেই ভাবির মা এবং জাহিদ সাহেব আমরা চলে আসি বাড়িতে। জাহিদ সাহেব এখন কিছুটা সুস্থ হয়ে গেছে। সে কিছুটা সুস্থ হয়ে আমার হাত ধরে হাউমাউ করে কেঁদে দিল এবং বলল, হুমাশা, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমাকে ছেড়ে যেও না। তুমি যদি কখনো আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমি খুব কষ্ট পাবো, আমি মরেই যাব। তার মুখে ভালোবাসি কথাটা শুনে আমার মনে প্রচন্ড আনন্দ হচ্ছিল, কেননা আমিও যে তাকে অনেক ভালোবাসি। এক পর্যায়ে আমি মুখ ফুটে বলেই ফেললাম, আমিও আপনাকে খুব ভালোবাসি। এরপর জাহিদ সাহেব ঠিক করলো যে আগামী শুক্রবার আমাকে বিয়ে করবে। দেখতে দেখতে আমাদের বিবাহ সম্পূর্ণ হলো। বিয়েতে যেমন আমি খুশি ছিলাম, তেমনি আমার থেকেও দ্বিগুণ খুশি ছিল জাহিদ সাহেব। সাহেব বলছি কেন, সে তো এখন আমার স্বামী। যাই হোক, বিবাহিত জীবন তার সাথে আমার ভালোই কাটছিল। মা বাবাকে হারিয়েছি এবং একটি ভালোবাসার মানুষকে পেয়েছি, এটা হয়তো আল্লাহ আমাকে দান করেছে। নিশ্চয় জীবনে ভালো কিছু করেছিলাম। সে প্রত্যেকদিন অফিসে গিয়ে 10-12 বার করে আমাকে কল করত, কি করছে, কি খেতে ইচ্ছে করছে সবকিছু। আসার সময় আমার জন্য আইসক্রিম, ফুচকা অনেক কিছু নিয়ে আসতো। এমনকি তার সাপ্তাহিক ছুটিতেও সে আমাকে নিয়ে ঘুরতে যেত। তার সাথে আমি অনেক ঘুরেছি। জীবনে একটা শখ ছিল ঘোরার, আর তার জন্য এটা পূরণ হয়েছে। সে আমার সবগুলো ইচ্ছে পূরণ করেছে, আমাকে কলেজেও ভর্তি করে দিয়েছে। আমি পড়ালেখার পাশাপাশি তার সাথে সুন্দর একটি জীবন কাটাচ্ছি। হঠাৎই চলে এলো সুখবর, মানে আমি মা হতে চলেছি। এটা আমি জানতে পারলাম যখন আমি 2 মাসের অন্তঃসত্ত্বা। তখন একদিন নাস্তা খাওয়ার সময় প্রচন্ড বমি পায় আমার। সেই বমির সূত্র ধরেই সে আমাকে হসপিটাল নিয়ে যায়, আর সেখানে সবকিছু চেক আপ করার পর জানতে পারি আমি 2 মাসের অন্তঃসত্ত্বা। এজন্য আমার পড়াটা একটু অফ রাখতে হয়, কেননা জাহিদ কখনোই এত রিস্ক নিয়ে আমাকে পড়াবেন না, তাই সে বলেছে বাচ্চা হওয়ার পর পড়াবে। যাই হোক, বাড়িতে একাই থাকতাম, বাচ্চার সাথে কথা বলতাম। জাহিদ সাহেবও তাড়াতাড়ি ছুটি নিয়ে চলে আসতেন, আমার সাথে সময় কাটাতেন অনেক বেশি বেশি। দেখতে দেখতে চলে এলো ডেলিভারির সময়। ডেলিভারির সময় আমার প্রচন্ড ভয় হচ্ছিল। আমি জাহিদের হাত শক্ত করে ধরে রেখেছিলাম। জাহিদও খুব কান্না করছিল। ডাক্তার সাহেব আইসিইউ রুম থেকে বাইরে এসে জাহিদকে জানালো, সুখবর, আপনার মেয়ে হয়েছে। জাহিদ যেন মহা খুশি। সে সবসময় আমার মতো একটি মেয়ে চাইতো। মেয়েটির নাম রাখা হলো ফারহানা। আমি জাহিদ ফারহানাকে নিয়ে সারাদিন সময় কাটিয়ে দিচ্ছি। ফারহানার বয়স এখন 2 বছর। সে একটু একটু হাঁটতে পারে। আমাদের ছোট্ট সংসার কত আনন্দের বলে বোঝাতে পারবো না। আমি চাই আমাদের সংসারটা যেন এত আনন্দেরই থাকে সব সময়। অপরদিকে দেখা যায় এক জেলে সেই নদীতে জাল ফেলেছে মাছ ধরার জন্য। জালের ভেতর অনেকগুলো মাছ উঠে এবং সেই সাথে একটি কাচের বোতল। শ্যাওলা জমে কাচের বোতলটা একদম ময়লা দেখাচ্ছে। তবুও সে জেলে কাচের বোতলটা হাতে নিয়ে দেখতে লাগলো এর ভেতরে কি আছে। সে সেই ঢাকনা খোলার অনেক চেষ্টা করলো, কিন্তু পারছে না। কি সব লাল সাদা সুতো দিয়ে বাঁধা।
কিন্তু যে করেই হোক এটা খুলতেই হবে, তাকে দেখতে হবে এর ভেতরে কি আছে। নিশ্চয়ই সোনা দানা থাকবেই, কেননা আগেরকার মানুষরা কাচের বয়ামের ভেতর সোনার মোহর ঢুকিয়ে রাখত। তাই সে আর কোনো উপায় না পেয়ে কাচের বোতলটা উপর থেকে একদম নিচে আছাড় মেরে ভেঙে ফেলে। সাথে সাথে সেই কাচের বোতল থেকে একটি কালো ধোঁয়া বের হয়ে আকাশে মিলিয়ে গেল। আমি বলবো না যে এই ভিডিওতে তোমাদের লাইক দিতেই হবে, যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিও, আর ভালো না লাগলে থাক, দিতে হবে না। আর এই ভিডিওটা শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সাথে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।